স্যার, মিটিংটা কি রেকর্ড করার পারমিশন দেওয়া যাবে? আমরা আসলে দেই না, বুঝছেন? এই জন্য, কারণ এটা তো আসলে আনঅফিসিয়াল। অফিসিয়াল কোনো রেকর্ডিং আমরা আসলে করতে দেই না। এই জন্য আনঅফিসিয়ালি আমরা আর কি ইয়ে করছি, ক্লাস নিচ্ছি তো। সো অফিসিয়ালি রেকর্ড করার পারমিশন নাই আসলে। তা নাহলে আমি নিজেই রেকর্ড করে দিতাম, বুঝছেন? বাট এই যে আমি একটু আগে দেখলাম রেকর্ডে একটা রিকোয়েস্ট আসছে, বাট আমি ডিনাই করে দিয়েছি আসলে। সরি। ওকে স্যার, সমস্যা নেই, থ্যাংক ইউ। আপনারা যদি চান তাহলে রেকর্ডেড সেশন কিন্তু আছে। সত্যেন স্যারের আছে, বা এর আগেও আপনারা অন্যান্য বিভিন্ন রেকর্ডিং সেশন পাবেন, কারণ কোভিড এর সময় অনেক রেকর্ড করা আছে সেশন গুলো। সো ওগুলো চাইলে দেখতে পারেন, বাট ওগুলো রেফারেন্সের জন্য, মনে রাখবেন ওগুলো হচ্ছে রেফারেন্সের জন্য। আমাদের এখানে কিছু রুল বা কিছু আহ, আম, কি বলবো, কিছু পার্টিকুলার রেস্ট্রিকশন আমরা ফলো করে কাজ করি, তো এই জন্য ওইগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে বেসিক্স কিন্তু সেম, মানে আগের লেকচার ফলো করলেও যে আপনার খুব একটা পার্থক্য হবে তা না। সো আপনার ওখান থেকে রেফারেন্স পাবেন। সো যারা আজকে ধরেন অ্যাটেন্ড করছেন না বা মিস করছেন, তারা চাইলে হচ্ছে ওগুলো দেখে নিতে পারেন। ও হেল্প করবে, এটা ডেফিনেটলি না মিললেও অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? আর আপনারা যদি চান তাহলে এটা অনেক অলরেডি অনেক ইউটিউবে অনেক লেকচার টেকচার আছে, ওটা দেখতে পারবেন। ওটা আরো অনেক অ্যাডভান্স হবে, কোনো ডাউট নাই। সো ওটা আপনারা দেখতে পারেন। শুধু আমরা যে কটা রিকোয়ারমেন্ট সেট করব ওটা মাথায় রেখে আপনি যে কারো লেকচার ফলো করতে পারেন, কিন্তু মানে এমন কোনো ইয়ে না, বা আমরা এখানে কিন্তু এমন কোনো কিছু যে পড়াবো তাও কিন্তু না, ঠিক আছে? আর আমরা হচ্ছে মোটামুটি স্লাইড তো দেওয়াই থাকবে, অলরেডি দিয়ে দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এছাড়া আমরা পড়াচ্ছি, এটা কোনো স্পেসিফিক বইয়ের ব্যাপার নাই, বাট চাইলে চাইলে আপনারা এটা ইয়ের বই দেখতে পারেন, ওয়েস্টের বই চাইলে দেখতে পারেন, বাট এটা কোনো স্পেসিফিক বই ফলো করার যে কোনো কিছু আছে তা না। আম, ঠিক আছে, সো কোনো স্পেসিফিক বই ফলো করার কিছু নাই। আর স্লাইড তো অলরেডি দিয়েই দিব। মোটামুটি বেসিক্সটা ধরতে পারলে আপনার এটা খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু হবে না। তাছাড়া আপনারা অলরেডি অনেকেই, বেশিরভাগই আই গেস ফ্যাব্রিকেশনের কোর্স নিয়েছেন, সো আপনারা ফ্যাব্রিকেশনের স্টেপগুলো সম্পর্কে জানেন। সো এই জন্য আমরা ফ্যাব্রিকেশনের স্টেপের মধ্যে আর যাচ্ছি না। আর তাছাড়া ওইটা ফ্যাব্রিকেশনের স্টেপগুলো ভিএলএসআই একজন ইঞ্জিনিয়ারের জানাটা জরুরিও না, ওটা প্রসেস ইঞ্জিনিয়ার জানাটা জরুরি। আপনারা তো ভিএলএসআই ইঞ্জিনিয়ার, মানে আমরা ধরে নিচ্ছি এই কোর্স নেওয়া মানে আপনি ভিএলএসআই ইঞ্জিনিয়ার হবেন বা সার্কিট ইঞ্জিনিয়ার হবেন। তো সার্কিট ইঞ্জিনিয়ারের প্রসেসের প্রত্যেকটা জিনিস যে জানতেই হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। জানা থাকলে অবশ্যই ভালো, বাট জানতেই হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। তো এই জন্য আমরা প্রসেসের ওই স্টেপ গুলো দেখাই না, ফ্যাব্রিকেশন স্টেপস গুলো আমরা কিন্তু এই কোর্সে দেখাচ্ছি না। এটা আগে দেখানো হতো, বাট এখন কিন্তু দেখাই না, কারণ যেহেতু ডেডিকেটেড একটা কোর্স এখানে অলরেডি আছে। সো যদি কেউ কারো ডেপথে জানার দরকার পড়ে তিনি ওই কোর্স থেকে নিতে পারবেন। আর তারপরেও যদি কারো মনে হয় যে তিনি ওই কোর্সটা নিচ্ছেন না, ফ্যাব্রিকেশনের কোর্সটা এবার নিচ্ছেন না, এবং ওনার জানার স্টেপস গুলো জানার ইচ্ছা আছে, তাহলে ফ্যাব্রিকেশন স্টেপস যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা যে কয়জনই হন না কেন আমাকে ইনফর্ম করেন, আমি আপনাদেরকে আলাদা করে একটা সেশন নিয়ে হচ্ছে স্টেপ গুলো কেমন হয় দেখাই দিব। মানে ওখানে আমাদের লিথোগ্রাফিক স্টেপ গুলো কিভাবে যায়, ওই স্টেপ গুলো আমি আপনাদেরকে আলাদা করে দেখাই দিব। আর স্টেপস এর করেসপন্ডিং স্লাইড গুলো আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, সো চাইলে কেউ পার্সোনাল ইন্টারেস্ট থেকেও চেক করতে পারেন, ঠিক আছে? বাট ওই স্টেপ গুলোর সাথে আমাদের এইখানে লেআউট ডিজাইনের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? লেআউট ডিজাইনের সময় আমরা ধরে নিচ্ছি যে আপনারা জাস্ট ডিজাইন করছেন, সো মাস্ক ডিজাইন করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আপনারা যখন লেআউটের কথা বলবো তখন আপনারা মনে করবেন যে আপনারা পুরো একটা চিপের টপ ভিউ থেকে কাজ করছেন। So যখন লেআউটের কথা বলবো তখনই আপনি চিন্তা করবেন হচ্ছে আপনি টপ ভিউতে আছেন। যখন আমরা সার্কিট লেভেলে কাজ করি, আমরা যখন সার্কিটটা আঁকি, যে সার্কিট সিম্বলটা আঁকি, সার্কিট সিম্বলটা কিন্তু মাথায় রাখা হয় যে আপনি সাইড ভিউ দেখছেন। সার্কিট সিম্বল যখন আমরা আঁকি তখন ওইটা চিন্তা করা হয়েছে বা ওটাকে তৈরি করা হয়েছে তার সাইড বা ফ্রন্ট ভিউ চিন্তা করে। সো আমরা এই যে সামনে যে ভিউটা এনে রেখেছি এখন অলরেডি, এই ভিউটা হচ্ছে, এই ভিউটা ছিল কি, আমরা প্রথম দিন থেকে ক্লাসে জানি যে এই ভিউটা বলতে আমরা মিন করেছি এটা ছিল তার সাইড ভিউ, বা টু বি প্রিসাইজ, আরো প্রিসাইজলি বললে হচ্ছে এটা ছিল তার ফ্রন্ট ভিউ, ঠিক আছে? ফ্রন্ট ভিউ, অথবা এটা তার ক্রস সেকশন। সো এটা ছিল তার ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে? ক্রস সেকশনটা এটা এখানে পেয়েছি। সো আমরা এই ক্রস সেকশনটা দেখি এবং এইখান থেকে আমরা হচ্ছে সার্কিট সিম্বলটাতে যাই। সো যেহেতু আমাদের এই ক্রস সেকশনটার মধ্যে আমরা দেখি হচ্ছে একদিকে থাকে তার সোর্স, অন্যদিকে থাকে তার ড্রেইন। মানে আমাদের ধরেন এরকম করলে আমরা ধরেন একটা এন মসের জন্য তো এমন এমন বলি এন প্লাস এন প্লাস, আর মাঝখানে আমরা দেই হচ্ছে এরকম সিলিকন ডাইঅক্সাইড দিয়ে বলি হচ্ছে পলি। তার মানে মাঝখানে থাকে গেট। সো ওইটারই আমরা যেহেতু সাইড ভিউ বা ফ্রন্ট ভিউ এরকম দেখি, সেটাই আমাদের সার্কিট সিম্বলের মধ্যে হচ্ছে আমরা এইভাবে আনি। যে আমাদের উপরে গেট আছে, তার ধরেন একদিকে সোর্স অন্যদিকে ড্রেইন, বা পিমস এর ক্ষেত্রে আমরা এইভাবে দিচ্ছি, ঠিক আছে? সো ওইটা মাথায় রেখে আমরা সার্কিট সিম্বলটা পেয়েছিলাম।
কিন্তু আমরা যখন লেআউটে যাব তখন আমরা চলে যাব হচ্ছে এই সাইড ভিউ না, তখন আমরা দেখব আমাদের এই পার্টিকুলার সিলিকনটারই আমরা উপর থেকে দেখছি। সো আমরা তখন যাব হচ্ছে টপ ভিউতে। সো আমরা যখনই লেআউট ডিজাইন করতে যাচ্ছি, লেআউটের যখনই আমরা ডিজাইন করছি, তখনই আমরা চলে যাচ্ছি হচ্ছে তার টপ ভিউতে। ঠিক আছে, সো আমরা এই লেআউট ডিজাইন বা এটাকে আমরা বলছি হচ্ছে মাস্ক ডিজাইন, কারণ আমরা এখানে যা কিছুই ডিজাইন করছি সেটা আলটিমেটলি ডিজাইন করতে গিয়ে আপনার তো বিভিন্ন লেয়ার লাগবে। সো আমাদের এখানে কি কি লেয়ার লাগবে আপনারা জানেন যে আমাদের লাগে হচ্ছে পি টাইপের সাব। ধরেন একটা এনমস এর কথা চিন্তা করলে, একটা এনমস এর কথা যদি আমরা চিন্তা করি, ধরেন আমরা যদি একটা এনমস এর কথা চিন্তা করি, সরি, হ্যাঁ, ধরেন যদি আমরা একটা এনমস এর কথা চিন্তা করি, আমরা যদি একটা এনমস এর কথা চিন্তা করি, তাহলে একটা এনমস এর মধ্যে আমরা কি কি লেয়ার সাধারণত দেখি? একটা এনমস এর মধ্যে আমরা দেখছি হচ্ছে তার একটা হেভি এন প্লাস ডোপিং সোর্স বা ড্রেন, আবার ড্রেন বা সোর্স থাকছে, তার একটা পি টাইপের সাবস্ট্রেট আছে, এবং এই পুরোটা বডি ছিল কিসের? সিলিকনের সাবস্ট্রেটের উপর আমরা করেছিলাম, পি টাইপের ডোপিং করেছিলাম। তারপর আমাদের এখানে ছিল কি, আমাদের এখানে ছিল সিলিকন ডাইঅক্সাইড, ছিল সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। আমরা দেখেছি এখানে আছে হচ্ছে তার উপরে পলি দিয়েছিলাম, So আমরা পলি দেখেছি। আবার আমরা বললাম যে আমাদের এই এন প্লাস এবং এই এন প্লাস কে যখন কানেকশন দিব, আমরা সকল কানেকশন দিব হচ্ছে বিভিন্ন মেটালের মধ্যে। So আমাদের মেটালকেও দেখতে হবে, তার মানে আমাদের এই পুরোটা প্রসেসের মধ্যে সিলিকনের সাবস্ট্রেট আছে, সেখানে আমাদের পি টাইপের ডোপিং করতে হয়েছে, তারপর আমাদেরকে এন টাইপের হেভি ডোপিং করতে হয়েছে, সেখানে আমাদের সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করতে হয়েছে। সেই ডাইঅক্সাইড কখনো হতে পারে গেট ইনসুলেশনের জন্য, কখন হতে পারে একটা এনমস থেকে অন্য পিমস বা অন্য এনমস এর মধ্যে ইনসুলেট করতে আমাদের লাগতে পারে, এদেরকে ইনসুলেট করতে আমাদের লাগতে পারে। কখনো হতে পারে একটা লেয়ার থেকে অন্য লেয়ারকে ইনসুলেট করতে আমাদের লাগতে পারে, ইনসুলেট করতে লাগতে পারে। ঠিক আছে, সো আমাদের এরকম সিলিকন ডাইঅক্সাইডটা বিভিন্ন জায়গায় বা অক্সাইড লেয়ার গুলো বিভিন্ন জায়গায় কিন্তু লাগছে। সো অক্সাইডের এই লেয়ার গুলো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাজে হচ্ছে লাগছে। তার পাশাপাশি আরো কি আছে? পলিসিলিকন আছে, সো পলিসিলিকন আমাদের লাগছে, পলিসিলিকন লাগছে। তার পাশাপাশি আমাদের মেটাল আছে, সো মেটাল আছে। আবার একটা মেটাল থেকে অন্য মেটালকে কানেক্ট করতে চাইলে আমাদের ড্রিল করে কানেক্ট করতে হয়, সো আমাদের ড্রিল করে কানেক্ট করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কন্টাক্ট বা কন্টাক্ট কাটস। ঠিক আছে, আবার কন্টাক্ট কাটস এর অপর ভালো নাম হচ্ছে আমরা বলি হলো ভিয়া। সো এই নামগুলো আমাদের আসবে। তার মানে এই বিভিন্ন লেয়ার গুলো যে আছে, সেই বিভিন্ন এই সব কটা যা যা বলেছে এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় আছে। সো এই জায়গাগুলো বিভিন্ন লেয়ারে লেয়ারে আছে, লেয়ার টু লেয়ারের মধ্যে হচ্ছে আছে। ঠিক আছে, মানে বিভিন্ন তালা বিভিন্ন ফ্লোরে আছে, ধরেন একটা বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ফ্লোর থাকে, সো এগুলো বিভিন্ন ফ্লোরের মধ্যে আছে। আর সাধারণত একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরের মাঝখানে যখনই আমরা ফাঁকা রাখবো তো না, সেখানে আমাদের ইনসুলেশন লাগবে। তো যেখানেই আমরা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের মাঝখানে ইনসুলেট করতে চাই, আমরা সেখানে ইনসুলেটর ব্যবহার করব। আর এখানে ইনসুলেশনের জন্য আমরা দিব হচ্ছে বিভিন্ন অক্সাইড লেয়ার। সো আমরা বিভিন্ন অক্সাইড লেয়ার দিব। ঠিক আছে, বিভিন্ন অক্সাইড লেয়ার দিব। সো আমরা বিভিন্ন অক্সাইডের লেয়ার দিব হচ্ছে। আরে সরি সরি, আপনারা কি শুনতে পাচ্ছেন বাই এনি চান্স? সেটিংস উল্টা উল্টা। 60 জন আছেন বাই দ্য ওয়ে, আপনারা শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। আর আমার লেখা দেখতে কোনো সমস্যা হলে একটু বলেন তো, আমার এখানে সেটিংস মাঝে মাঝে ঝামেলা করে। সো অক্সাইড লেয়ার লাগছিল আমাদের বিভিন্ন সময়, লাগবে হচ্ছে যখনই আমাদের একটা মেটাল থেকে বা একটা লেয়ার থেকে অন্য লেয়ারের মাঝখানে ইনসুলেট করতে হবে। এবং আমরা যখনই এখানে কোনো ইনসুলেশনের কথা বলবো মনে রাখবেন, আমরা চাই এই ইনসুলেশন গুলো, যেহেতু আমাদের এখানে বিভিন্ন মেটালিক জোন আছে, বিভিন্ন জায়গায় আমাদের ডোপিং করা অবস্থা আছে, বিভিন্ন জায়গায় আমাদের পলিসিলিকন আছে, বিভিন্ন জায়গায় আমাদের মেটাল আছে, তার মানে বিভিন্ন জায়গায় আমাদের কন্ডাক্টর আছে। সো বিভিন্ন কন্ডাক্টর আছে এবং মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। সো বিভিন্ন জায়গায় আমাদের কন্ডাক্টর আছে এবং মাঝখানে মাঝখানে হচ্ছে এই কন্ডাক্টরের মাঝখানে মাঝখানে আমাদের এমটি স্পেস আছে। সো আমাদের মাঝখানে মাঝখানে এমটি স্পেস আছে। সো কন্ডাক্টর এবং মাঝখানে এমটি স্পেস বা ওখানে কোনো ইনসুলেশন, এমটি স্পেস বা ইনসুলেশন থাকার সমস্যাটা হচ্ছে
সরি, আরে ডিস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম, বিভিন্ন জায়গায় কন্ডাক্টর আছে এবং কন্ডাক্টরের একটা থেকে একটা মাঝখানে এমটি স্পেস বা আমাদের ইনসুলেশন থাকবে। ঠিক আছে, সো এমটি স্পেস বা ইনসুলেশন, এখন এমটি স্পেস তো আসলে থাকছে না, আমরা বলছি হচ্ছে ইনসুলেশন থাকবে। সো কোনো কন্ডাক্টর একাধিক কন্ডাক্টরের মাঝখানে ইনসুলেশন দেওয়া মানেই হচ্ছে সেখানে কি ফর্ম করবে, সেখানে ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। এবং আপনারা ক্যাপাসিট্যান্সের একটা স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা জানেন হচ্ছে এ এপসাইলন ডিভাইড বাই ডি। ঠিক আছে, সো তার মানে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বাড়বে তত আমাদের কি হচ্ছে, পারমিটিভিটি কিন্তু বাড়ছে। সো আমাদের ওই ইপসাইলনটা কিন্তু তত হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। ঠিক আছে, সো আমাদের এই ইপসাইলনটা যত বাড়বে তত আমরা জানি হচ্ছে আমাদের সিটা বাড়তে থাকবে। সো আমরা চাইবো হচ্ছে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত ছোট হবে আমাদের ক্যাপ তত ছোট হবে। ঠিক আছে, সো আমরা এই ছোট ছোট ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের হচ্ছে ইনসুলেশন ব্যবহার করব বিভিন্ন মেটাল টু মেটাল লেয়ারের মাঝখানে বা বিভিন্ন কন্ডাক্টরের মাঝখানে। ঠিক আছে, সো মনে রাখবেন কন্ডাক্টর একাধিক জায়গায় থাকলেই, সেটা যেমন টাইপের কন্ডাক্টরই হোক না কেন, সেটা হতে পারে ডোপড জোন অথবা অথবা হতে পারে পলি অথবা হতে পারে মেটাল। সো আমরা কন্ডাক্টর টু কন্ডাক্টরের মাঝখানে যখনই জায়গা পাবো সেখানে আমরা ইনসুলেটর দিয়ে ভরে দিব, এবং সেটা হতে হবে হচ্ছে যাতে করে ছোট ক্যাপাসিট্যান্স সে ফর্ম করে, এটা মাথায় রাখতে হবে। সো যাতে করে ছোট ক্যাপাসিট্যান্স হয়। আবার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যাতে করে সেখানে ডাইইলেকট্রিক ব্রেকডাউন না হয়। ঠিক আছে, সো এই সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে এই অক্সাইডটা পিক করতে হয়। আচ্ছা, তাহলে আমরা আর এখানে আমরা মেটাল বলতে কপারের কথা মিন করছি, অ্যালুমিনিয়াম হতে পারে, টাংস্টেন হতে পারে, বিভিন্ন রকমের মেটাল থাকতে পারে। ঠিক আছে, সো আমরা এখন এই মুহূর্তে অ্যালুমিনিয়াম বা কপার চিন্তা করতে পারি। তাহলে আমাদের এই বিভিন্ন লেয়ার গুলো যে আছে, সো আমরা এই বিভিন্ন লেয়ার গুলো যখন সাইড থেকে দেখব, তখন আমরা সাইড থেকে দেখলে বিভিন্ন ফ্লোর হিসেবে দেখতে পারবো। সো সাইড থেকে যখন দেখবো তখন দেখবো যে একটা থেকে আরেকটা উপরে উপরে আছে। আর যখন আমরা টপ থেকে দেখবো তখন শুধু আমরা উপর থেকে যতটুকু দেখা যায় সেটাই দেখতে পারবো। সো এই জন্য দেখেন এখানে যখন আমরা সাইড থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে একটা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাবস্ট্রেট আছে। তো আমরা এখানে যখন দেখাচ্ছি তখন এখানে তারা বলছে যে আমাদের লেয়ার গুলোর মধ্যে এখানে আমরা ধরেন বলা হলো সিলিকনের সাবস্ট্রেট আছে, তো এটা হচ্ছে সিলিকনের সাবস্ট্রেট, তার উপরে তারা পি টাইপের ডোপিং করেছে, এখানে এন টাইপের ডোপিং করা আছে, এগুলো হচ্ছে লাইটলি ডোপড, সো এই জন্য আমরা বলছি লাইটলি ডোপড। পি প্লাস এন প্লাস হেভি ডোপড জোন গুলো আছে, এবং তার উপরে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, so আমি যেখানে মার্ক করলাম রেড কালারের, এই এতটুকু হচ্ছে সিলিকনের বেড বা এতটুকু ছিল আমাদের সিলিকনের সাবস্ট্রেট। ঠিক আছে, সো এইটাই ছিল আমাদের মূল সিলিকন বা এটাই ছিল আমাদের ওয়েফারের মধ্যে বেয়ার সিলিকন যেটা সেটা। ঠিক আছে, সো মনে রাখবেন এই বেয়ার সিলিকনের ভেতরের দিকে হয় হচ্ছে ডোপিং। সো সিলিকনের একমাত্র ভেতরের দিকে হচ্ছে হচ্ছে এই ডোপিংটা। আর অন্যান্য সকল লেয়ার আমরা যখন বানাবো সেগুলো করব হচ্ছে সিলিকনের উপরে। সো একমাত্র এই সিলিকনের ভেতরে আমরা করছি হচ্ছে ডোপিং, বা ভেতরে দরকার পড়লে আমরা বিভিন্ন জায়গায় সিলিকন ডাইঅক্সাইডের জোন তৈরি করব। কিন্তু এছাড়া কিন্তু কোনো কিছু আমরা সিলিকন সাবস্ট্রেটের ভেতরে করব না, বাকি সবকিছু সিলিকন সাবস্ট্রেটের উপরে করা হবে। সো যত আমরা একটা করে লেয়ার বানাবো তত আমরা ধীরে 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 উপরের দিকে যাব। ঠিক আছে, সো আমরা যদি এখানে আরেকটু জুম ইন করি, এখানে যদি আমরা একটু জুম ইন করি, তাহলে জুম ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই তো ছিল, আমি লাল দিয়ে দাগ দিলাম, ধরেন এইটা ছিল আমাদের সিলিকন, এই পর্যন্ত ছিল সিলিকন, সো এটা থেকে তার নিচ পর্যন্ত ছিল সিলিকনের সাবস্ট্রেট। সেখানে আমরা কি কি করেছি, সেখানে আমরা সকল প্রকার ডোপিং করেছি। এবার সিলিকনের উপরে দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা জোন আছে, এই জোনটুকু যেহেতু এটা চ্যানেলের মধ্যে উপরে করা হয়েছে, সো এইটুকু আমাদের এখানে কাজ করছে কি হিসেবে, সিলিকন ডাইঅক্সাইড। আর তার উপরে এই যে যা দেখতে পাচ্ছেন সেটাকে ধরেন আমরা ব্রাউন কালারে হ্যাশ করে দিলে, এইটুকু হচ্ছে আমাদের পলিসিলিকন। সো তার উপরে তৈরি হচ্ছে, তো সিলিকনের উপরে একটা ছোট্ট পাতলা লেয়ার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে একটা মোটামুটি থিক জোন হচ্ছে পলিসিলিকনের। ঠিক আছে, এটা হচ্ছে পলির লেয়ার। তার উপরে কিন্তু এই পুরোটা জায়গা হচ্ছে ফাঁকা, এই পুরোটা থেকে জায়গা ফাঁকা, তার উপরে গিয়ে আপনি পাচ্ছেন এই ব্লু কালারের মেটাল ওয়ান। সো আমাদের এখানে মনে রাখবেন মেটালের এক একটা ফাউন্ডারি থেকে এক একটা ফাউন্ডারি বা এক একটা প্রসেস নোডে হচ্ছে এক একটা যারা যারা টেকনোলজি এই প্রসেস নোড গুলো নিয়ে কাজ করছে তাদের এক একটা ফাউন্ডারিতে হচ্ছে এক এক রকমের মেটালের লেয়ার আছে, মানে এক একজন এক একটা উপর নির্ভর করে হচ্ছে তৈরি করছে। সো ধরেন আমাদের কাছে এখন যেই লাইব্রেরিটা আছে, ধরেন এই লাইব্রেরিতে ফর এন এক্সাম্পল বলে দেওয়া হলো যে যারা এটা প্রসেসটা বানিয়েছে তারা বললো যে এখানে মোট 12টা মেটালের লেয়ার আছে। সো এরকম মাল্টিপল মেটালের লেয়ার থাকে, কারো কারো ক্ষেত্রে 7টা থাকে, কারো কারো ক্ষেত্রে 10টা থাকে, 11টা থাকে। ল্যাবে যেটা নিয়ে কাজ করবেন ওখানে 11টা আছে। আমরা এখানে 22 ন্যানোমিটারের কথা বলছি, সো 22 ন্যানোমিটার আমাদের কাছে 12টা লেয়ার আছে। সো মনে রাখবেন আমাদের এখানে মেটালের লেয়ার আছে মোট 12টা।
তার মানে মেটাল কিন্তু আপনার একটা না, আপনার মেটাল আছে মোট 12টা, মানে 12টা তালা। সো এক একটা মেটাল একটা থেকে আরেকটা উপরের দিকে গেছে, এবং দুইটা মেটালের মাঝখানে হচ্ছে পুরোপুরি ইনসুলেটর দিয়ে ভরে দেওয়া আছে। ইনসুলেটর মানে আপনারা এই মুহূর্তে সিলিকন ডাইঅক্সাইড চিন্তা করেন, সমস্যা নাই। তার মানে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মেটাল লেয়ার, এটাকে বলছি প্রথম লেয়ার। সো প্রথম মেটাল বলে মেটাল 1 বললাম, কোন কোন বইতে মেটাল 0 বলবে। তারপরেরটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল রঙে, এটাকে বলা হচ্ছে মেটাল 2। এবং এইভাবে যদি আমরা গ্র্যাজুয়ালি যাই, তার উপরে গেলে পাবো হচ্ছে এখন এখানে মেটাল 1, লালে মেটাল 2, উপরে গ্রিন হচ্ছে মেটাল 3। তার উপরে গেলে কোন জায়গায় পাবেন মেটাল 4, এর উপরে মেটাল 5। এবং একটা মেটাল থেকে অন্য মেটালের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে ইনসুলেটর দিয়ে ভরে দেওয়া আছে। আপনারা চিন্তা করতে পারেন ওইখানে সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটর আছে, ঠিক আছে। সো মেটাল টু মেটাল, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে এক একটা তালায় আপনি উঠবেন, এবং এদের মাঝখানে ইনসুলেটর আছে। ঠিক তেমনি নিচেও কিন্তু আমাদের যেখানে পলিসিলিকন ছিল আর মেটাল 1 ছিল, এদের মাঝখানেও কিন্তু আমাদের ইনসুলেটর দিয়ে ভরে দেওয়া আছে, ঠিক আছে। একইভাবে এই পলির বাম দিকে যদি আসেন, নিচে পি প্লাস আছে যেটা সিলিকনের ভেতরে, আর উপরে মেটাল 1 আছে ব্লুতে। এদের মাঝখানে জায়গাটাও কিন্তু কি শুরুর দিকেই এখানে কি আছে, সিলিকন ডাইঅক্সাইড বা ইনসুলেটর দিয়ে ভরে দেওয়া আছে। পরে যখন আমাদের দরকার পড়েছে, তখন তারা এই উপর থেকে নিচে যেখানে দরকার পড়েছে, ডান দিকে ধরেন এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আর এর নিচের এই জায়গাটার মাঝখানে কিন্তু সাদা বা হোয়াইট দেখতে পাচ্ছেন। সো এইখানে কিন্তু সিলিকন ডাইঅক্সাইডই আছে, মানে পুরোটা জায়গায় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড ছিল। কিন্তু মাঝখানের এই যে গ্রে জোনটার মধ্যে আমাদের একটা কানেকশন দরকার পড়েছে। তো সেইখানে হচ্ছে আমরা উপর থেকে নিচে, উপরের তালা থেকে নিচের তালায় আমরা মানে জেড ডিরেকশনে, আমাদের তো জানি হচ্ছে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, আর উপর থেকে নিচের ডিরেকশনকে বলা হয় জেড ডিরেকশন। সো জেড ডিরেকশনে এখানে হচ্ছে ড্রিল করা হয়েছে। এখানে ড্রিল করে কেউ মেটাল ঢেলে দিয়েছে। তার মানে ধরেন আপনি এখানে টাংস্টেন, কপার বা অ্যালুমিনিয়াম ঢেলে দিয়েছেন। সো উপরের মেটাল 1 আর নিচের এই এন প্লাস কে যখন আমাদের কানেক্ট করার দরকার পড়বে, আমরা এরকম ছিদ্র করে বা ড্রিল করে উপর থেকে নিচের দিকে মেটাল ঢেলে পুরা করে দিব, যাতে করে উপরের মেটাল 1 আর নিচের এন প্লাস পুরোপুরি কানেকশনটা পেয়ে যায়। তো তার জন্য আমরা এখানে মেটালটা ঢালবো। সো যেখানে এরকম কন্টাক্ট কাটা হবে, ওইটাকে বলা হবে কন্টাক্ট, ওটাকে বলা হবে কন্টাক্ট কাটস। সো যখনই আমরা এরকম কোন জায়গায় কন্টাক্ট কাটবো, তার মানে ওখানে আমি ছিদ্র করে উপর থেকে নিচ তালায় মেটাল ঢেলে উপরের তালাকে আর নিচের তালাকে কানেক্ট করে দিলাম, মেটালিক ওয়েতে কানেক্ট করে দিলাম। সো ওহমিক কন্টাক্টে কানেকশন পেয়ে গেল, ঠিক আছে। সো যখনই আমার এরকম কাটা দরকার পড়বে, আমরা ওখানে কাটবো, এটাকে বলবো কন্টাক্ট কাটস। আর এই কন্টাক্ট কাটস নামটারই অপর নাম বলা হয় হচ্ছে ভিয়া। তাহলে এখন মনে রাখবেন, মেটাল 1 লেয়ার থেকে যত নিচে যাওয়া হবে, সবগুলো কন্টাক্টকে আমরা কন্টাক্ট কাট নামেই চিনি সাধারণত, সেগুলোকে কন্টাক্ট কাট বলা হয়। আর মেটাল 1 থেকে যত উপরের লেয়ারে যাবেন, সেখানে যে সকল ছিদ্র করে কন্টাক্ট দেওয়া হবে, ওইগুলোকে বলা হবে হচ্ছে ভিয়া। তার মানে মেটাল 1 যখন, এখানে যদি আমরা লক্ষ্য করি, মেটাল 1 যখন, এই মেটাল 1 যখন নিচে এই পি প্লাস ডিফিউশন জোন বা এই কন্টাক্টটা, এই মেটালটা যখন নিচের এন প্লাস ডিফিউশন জোন, অথবা এই ডান দিকের মেটালটা যখন নিচের এই পলির সাথে কানেক্টেড হয়েছে, তখন এই 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, এই তিনটাই কিন্তু এই 1 2 3, এই 1 2 3 এদেরকে আমরা বলি হচ্ছে কন্টাক্ট কাটস। এদেরকে ভিয়া বললেও ক্ষতি নাই, কিন্তু এদেরকে বেশিরভাগ জায়গায় কন্টাক্ট কাটস বলা হয়। আর যখনই মেটাল 1 থেকে আপনি উপরের দিকে যাওয়া শুরু করবেন, তার মানে আপনি যদি এই 4 নাম্বার জোন বা 5 নাম্বার জোন, যেখানে মেটাল 1 এবং মেটাল 2 এর কানেকশন হয়েছে, অথবা ধরেন 6 নাম্বারের এই এলাকাটা, যেখানে মেটাল 2 এবং মেটাল 3, এটা মেটাল 2 আর এটা মেটাল 3 এর কানেকশন হয়েছে, অথবা ধরেন বাম দিকের এই 7 নাম্বারটা, যেটা মেটাল 1 এবং মেটাল 2 কে কানেক্ট করেছে, এই 4 5 6 7 বা এর উপরে যত এরকম আপনি ভার্টিক্যাল কানেকশন পাবেন, এই সকল উপরের দিকের ভার্টিক্যাল কানেকশন গুলোকে বলা হবে ভিয়া, ভিয়া বলা হবে, ঠিক আছে। আর এই ভিয়াটা কোন কোন লেয়ারের মধ্যে আছে সেই অনুযায়ী ভিয়ার নাম্বারিং করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন যে 4 5 এবং 7, সো এই 4 5 7 এইগুলা হচ্ছে ভিয়া কোন কোন লেয়ারের মধ্যে আছে, মেটাল 1 এবং মেটাল 2 এর মাঝখানে তারা কানেকশন তৈরি করেছে। সো এটাকে বলা হবে ভিয়া 1 2, বা কোন কোন জায়গায় বলা হয় ভিয়া 2 1। তার মানে 1 2 বা 2 1 কে সে কানেক্ট করেছে। আর 6 নাম্বারটা কানেক্ট করেছে 2 আর 3 কে, সো 6 নাম্বারটাকে বলা হবে হচ্ছে ভিয়া 2
3 বা ভিয়া 3-2 এই নামে নামকরণ করা হবে। So আপনি নাম দেখেই বুঝতে পারবেন কোন দুই লেয়ারের মধ্যে এই ভিয়াটা আছে। আর কন্টাক্ট কাটের নাম দেখে আমরা বুঝতে পারি, বা যদি কন্টাক্ট কার্ডকে কোনো জায়গায় ভিয়া নাম দেয় তখন সে বলে দিবে যে এই ভিয়াটা কার কার মধ্যে আছে। এই ভিয়াটা কি মেটাল 1 এবং পলির মধ্যে আছে, নাকি এই ভিয়াটা মেটাল 1 এবং ডিফিউশন জোনের মাঝখানে আছে, এটা বলে দেওয়া হবে। ঠিক আছে। অথবা বেটার হচ্ছে যদি আপনারা মেটাল 1 থেকে নিচের দিকে নামেন, ওইটাকে আমরা কন্টাক্ট কার্ডস বলবো। এটা হচ্ছে বেটার নামকরণ। ঠিক আছে। তাহলে আমাদের এই লেয়ার গুলো সম্পর্কে জানা লাগছে, কারণ এই লেয়ার গুলো একটা আরেকটার উপরের দিকে আছে এবং আমাকে জানতে হয় কোন লেয়ারটা কোথায় আছে। সো এটা জরুরি। আচ্ছা, যখনই আমরা এই জিনিসটার টপ ভিউটা আঁকবো, কারণ আমরা তো বলছি যে আমরা লেআউট আঁকা বলতে মাস্ক ডিজাইন বা ফটোলিথোগ্রাফিক যে মাস্ক আছে সেই মাস্ক ডিজাইনের কথা বলছি, বা মোট কথা আপনারা এই ডিজাইনটারই, যেটা আমরা এখন সাইড ভিউ দেখছি, এটা উপর থেকে দেখতে কেমন আপনারা ওটাকে আঁকবেন বা ডিজাইন করবেন। সো ওই টপ ভিউটা যখন আঁকবেন তখন সাধারণত যেই লেয়ার গুলো বেশি দেখা যাবে সেই লেয়ার গুলো হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আপনারা 5টা লেয়ার হচ্ছে বেশি দেখবেন। ঠিক আছে। সো এই 5টা লেয়ার আপনাকে সবসময় একে দেখাতে হবে এবং এক্সামেও রাখতে হবে। ঠিক আছে। সো লেয়ার গুলো কি কি? লেয়ার গুলো হচ্ছে এন প্লাস লেয়ার, কমা পি প্লাস লেয়ার, কমা আপনাদের লাগবে হচ্ছে পলি, কমা লাগবে হচ্ছে মেটালের লেয়ার, এবং কমা আপনাকে দেখাতে হবে কন্টাক্ট। সো আপনাকে এই জিনিসগুলো, এই 5টা অবশ্যই যখনই আমাদের থিওরিতে আপনারা কাজ করবেন তখনই এই 5টা আপনাকে অবশ্যই আপনার ওই লেআউট ডিজাইনের মধ্যে থাকতে হবে। এই 5টার কোনো লেয়ারকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। এই 5টা ছাড়াও আপনার যে রেগুলার এন টাইপের হালকা ডোপিং বা পি টাইপের হালকা ডোপিং যেগুলো আমরা বডিতে করি, বা ওয়েল যেগুলো আমরা বানাই, এই ধরনের জিনিসগুলো আপনারা যখন থিওরিতে কাজ করবেন তখন খাতার মধ্যে ক্লামজি হয়ে যায়। সো এই লেয়ার গুলো আঁকার দরকার নাই, এগুলো শুধু শুধু ক্লামজি হয়ে যাবে। বাট অন্যান্য গুলো কিন্তু আমাদের দেখাতে হবে। সো অন্য 5টা আপনারা অবশ্যই দেখাবেন, এইগুলো লেয়ার আপনারা না দেখালেও চলবে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল প্রথম পয়েন্ট। রাইট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এন প্লাস কি? এন প্লাস এর এটা নাম আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন। এন প্লাস মানে এন হেভি ডোপিং করা হয়েছে, সো এন হেভি ডোপিং করা, অথবা এটার নাম পাবেন হচ্ছে এন ইমপ্ল্যান্ট। এন ইম্প নামেও বিভিন্ন জায়গায় হবে, অথবা এটাকে বলা হবে হচ্ছে এন ডিফিউশন জোন, এন ডিফ। ঠিক আছে। সো একইভাবে পি প্লাস যেখানে যেখানে আপনার লাগবে সেখানে পি প্লাস অথবা পি ইমপ্ল্যান্ট নামে পাবেন। ল্যাবে দেখবেন পি ইমপ্ল্যান্ট নাম আসবে, বা পি ডিফিউশন জোন, তারা কিন্তু একই কথা। সো এই তিনটা পি প্লাস, পি ইমপ্ল্যান্ট, পি ডিফিউশন যেরকম একই কথা, এন ইমপ্ল্যান্ট, এন প্লাস অথবা এন ডিফও কিন্তু একই কথা। সো এগুলো আমরা ঘুরে ফিরে ইন্টারচেঞ্জ করে ব্যবহার করব। ঠিক আছে। সো এই নামকরণগুলো আপনাদের জানা থাকাটা দরকার, বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। আর এখানে দেখালামই তো যে একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে ডিফার করছে হচ্ছে লেয়ার বাই লেয়ার, ধীরে ধীরে উপরের দিকে ওঠে। আর মনে রাখবেন সিলিকন থেকে, তার সারফেস থেকে ভেতরের দিকে যখনই যাচ্ছেন আপনি ওখানে দেখতে পাবেন হচ্ছে সকল প্রকার ডোপিং এর জোন আর কোন কোন সিলিকন ডাইঅক্সাইড। আর সিলিকন সারফেস থেকে যত উপরের দিকে যাবেন ওইখানে আমরা গ্র্যাজুয়ালি সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে পলি, তার উপরে মেটাল 1, তার উপরে মেটাল 2 এইভাবে আছে। ঠিক আছে। সো আপনি যখন টপ থেকে কোনো কিছু দেখছেন, টপ থেকে যদি তখনও কোনো কিছু দেখেন, তাহলে অবশ্যই মনে রাখবেন টপ থেকে দেখলে মেটাল 2 যদি ধরেন আপনি উপর থেকে দেখছেন, সো আমরা একটা টপ ভিউ ধরেন আঁকতে চাচ্ছি। ধরেন আমরা উপর থেকে দেখছি, আমরা উপর থেকে দেখার সময় একটা টপ ভিউ দেখছি। ধরেন এরকম উপর থেকে দেখার সময় একটা টপ ভিউ দেখছি। সো টপ ভিউ দেখার সময় যদি কেউ বলে যে টপ ভিউর মধ্যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল গেছে পলির, কেউ বলল এই রেক্ট্যাঙ্গেলটা গেছে হচ্ছে পলি, এবং কেউ বলল যে এই পলির ওই রেক্ট্যাঙ্গেলের ওখান দিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল গেছে হচ্ছে এরকম, ধরেন বললো রেক্ট্যাঙ্গেল যেটা ব্লু কালারে আঁকলাম ওটা হচ্ছে মেটাল 1, সো ব্লু হচ্ছে মেটাল 1 গেছে। এবং ধরেন কেউ বলল যে ওখান দিয়ে এরকম সর্ট অফ এই কালারের একটা M2 গেছে, এটাকে বলা হলো মেটাল 2। ধরেন এভাবে গেছে, ধরেন মেটাল 2টা এই যে এভাবে গেল। ঠিক আছে, এভাবে গেছে, কেউ বললো এভাবে আছে দেওয়া। এখন এরকম থাকলে আপনি কি বুঝবেন? আপনি কিন্তু অলরেডি জানেন যে আমাদের এখানে যেটা পলি লেয়ার আছে, এই যে যেটা হচ্ছে এরকম ভাবে পলি লেয়ার দেওয়া, আমরা যে লিজেন্ড ডাকি এটা হচ্ছে পলি। সো এটাকে বলছি পলি, এটাকে বললাম পলি। আর এটাকে বলছি হচ্ছে এই কালারকে বললাম মেটাল 1, আর আমরা বললাম এই কালারটা হচ্ছে মেটাল 2। ধরেন এভাবে লিজেন্ড বলে দেওয়া আছে। সো আপনি যখনই এরকম দেখছেন টপ ভিউর মধ্যে, আমরা যখনই টপ ভিউতে দেখছি আমরা কিন্তু দেখা মাত্রই দেখে কিন্তু বুঝবো যে এইখানে যে 3টা লেয়ার আমি উপর থেকে দেখছি, এই পলিটা কই আছে? পলিটা কিন্তু এই 3টার মধ্যে সবার নিচে আছে, তার উপরে হচ্ছে মেটাল 1 আছে, এবং তারও উপর দিয়ে গেছে হচ্ছে মেটাল 2।
সো আমরা যখন টপ থেকে দেখছি আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে তিনটা একটা একটার সাথে লেগে গেছে, আসলে কিন্তু লাগেনি। মনে রাখবেন মেটাল যাচ্ছে হচ্ছে মাঝখান দিয়ে মেটাল 1টা, মেটাল 2 তার উপর দিয়ে যাচ্ছে, আর পলি যাচ্ছে মেটাল 1 এর নিচ দিয়ে। এটা কিন্তু মনে রাখবেন। সো যেখানেই আমার মেটাল 1 আছে সেখান দিয়ে এখানে যখন আমি দেখতে পাচ্ছি মেটাল 1 আছে, তার উপর দিয়ে যখন মেটাল 2 গেছে ওইখানে কিন্তু কোনো কানেকশন পাইনি। যদিও তারা দুইটা মেটালের লেয়ার, তারা যদি কানেকশন পেয়ে যেত তারা কিন্তু শর্ট হয়ে যেত। কিন্তু যেহেতু একটা একটার উপর দিয়ে গেছে এবং দুইটা লেয়ারের মাঝখানে কি আছে, সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর আছে, সো যখনই মেটাল 1 মেটাল 2 এর উপর নিচ দিয়ে যাচ্ছে বা মেটাল 2টা উপর দিয়ে যাচ্ছে ওইখানে কিন্তু কোনো কানেকশন তৈরি হয়নি। আমাদের যদি কখনো এমন হয় যে আমাদের এরকম কোন একটা মেটাল 1 যাচ্ছে আর ধরেন তার উপর দিয়ে একটা মেটাল 2 ধরেন এইভাবে যাচ্ছে, যদি এমন হয় আমরা এরকম দেখি আমরা বুঝবো ওখানে কিন্তু কোনো কানেকশন নাই, কোনো কানেকশন নাই। বাট যদি এই জায়গায় আমরা চাই কোনো কানেকশন তৈরি করতে, তাহলে আমাকে কি করতে হবে, উপর থেকে নিচে, উপরে মেটাল 2 আছে নিচে মেটাল 1 আছে, এদের মাঝখানে আমার ড্রিল করে বা ছিদ্র করে কানেকশনটা তৈরি করে দিতে হবে। তো তখন আমরা ওইখানে কিভাবে তার কানেকশন তৈরি করব, আমরা ওইখানে এরকম একটা সিম্বল দিব। এইটা দেওয়া মানে হচ্ছে আপনি ওখানে এই যে ক্রস দিলাম, তার মানে আপনি ওই বরাবর ছিদ্র করেছেন, করে ওইখান দিয়ে মেটালটা ঢেলে দিয়েছেন। তার মানে যেখানে আমরা এরকম একটা ক্রস সাইন দিব আপনারা বুঝবেন এটা ইন্ডিকেট করছে কন্টাক্ট কাটস অথবা ভিয়া ইন্ডিকেট করছে। সো আমি যতক্ষণ পর্যন্ত এই ভিয়াটাকে দেইনি, সো এই ভিয়াটা যদি প্রেজেন্ট থাকে তার মানে মেটাল 2 আর মেটাল 1টা এখানে কানেকশন পেয়ে গেছে, তারা শর্ট হয়ে গেছে। আর যদি এইখানে এই ভিয়াটা না থাকতো তাহলে আমরা বুঝতাম যে মেটাল 2 উপর দিয়ে যাচ্ছে মেটাল 1 নিচ দিয়ে যাচ্ছে, ওইখানে কোনো কানেকশন নাই। ঠিক আছে? ঠিক একই ভাবে ধরেন কোন একটা জায়গা দিয়ে এরকম পলি যাচ্ছে, সো এইখানে ধরেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা দিয়ে পলিও যাচ্ছে ডান থেকে বামে, আর উপর থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি, মানে আমাদের এই এক্স এক্সিস বরাবর দেখতে পাচ্ছি হচ্ছে পলি গিয়েছে, আর এই বরাবর দেখতে পাচ্ছি যে মেটাল 1 গিয়েছে। সো এইখানে এই জায়গায় কিন্তু কোনো পলি এবং মেটাল 1 এর কানেকশন হয়নি। যদি আমাদের মনে হয় যে আমরা চাই ওখানে একটা কানেকশন তৈরি হোক যেখানে পলিও আছে এবং মেটাল 1 আছে, দুইটা যেহেতু দুই লেয়ারে আছে, আমরা যদি ওখানে কোনো কানেকশন চাই আমাকে ওইখানে ছিদ্র করতে হবে। সো ছিদ্র করার জন্য একটা রেক্টাঙ্গেল দিব, দিয়ে হচ্ছে এরকম ক্রস দিলে বুঝবেন ওইখানে একটা আমরা ভার্টিক্যালি উপর থেকে নিচ বরাবর জেড এক্সিস বরাবর ড্রিল করা হয়েছে এবং ড্রিল করে মেটাল ঢেলে দেওয়া হয়েছে। তো তখন আপনি বলতে পারবেন যে ওখানে একটা কানেকশন তৈরি হয়েছে। তার মানে কানেকশনটা দেওয়ার পরে এই পলি আর এই মেটাল এখন শর্ট। সো পলির উপর যদি কেউ কোনো সিগন্যালের নাম লিখে এ, তার মানে মেটালের মধ্যে ওই একই সিগন্যাল এ চলে আসবে। যদি তারা শর্ট হয় অবভিয়াসলি সবাই একই সিগন্যাল। কিন্তু যতক্ষণ পর্যন্ত শর্ট করা হয়নি বা ড্রিল করে কানেকশন দেওয়া হয়নি অতক্ষণ পর্যন্ত কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্ট সিগন্যাল আছে, সেম সিগন্যাল বা সেম সিগন্যাল নোড কিন্তু না। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা এখানে বললাম একটু আগে যে আপনারা কিন্তু 5টা লেয়ার স্পেসিফিক্যালি মনে রাখবেন, 5টা লেয়ার সবসময় আমাদের আঁকা লাগবে। লেআউট যখনই আঁকবেন তখনই থিওরির কথা বলছি, আপনাকে 5টা লেয়ার কিন্তু দেখাতে হবে। সেটা কি এন প্লাস, পি প্লাস, মেটাল, পলি এবং কন্টাক্ট। ঠিক আছে? এটা অবশ্যই দেখাতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এটা ল্যাবের জন্য না, ল্যাবে যে স্যাররা নিচ্ছেন তাদের ইচ্ছা, বাট থিওরি যেহেতু আমি নিচ্ছি, সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা মেটাল 1 ছাড়া অন্য কোনো মেটালের লেয়ার এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না। মেটাল 1 ছাড়া অন্য কোনো মেটালের লেয়ার ব্যবহার করবার পারমিশন আপনাদেরকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? সো আপনারা শুধু মেটাল 1ই ব্যবহার করবেন এবং আপনারা এই মেটাল 1 দিয়ে যখন একটা আপনার পার্টিকুলার সার্কিট বা সেলটা আপনি যখন ডিজাইন করছেন, সার্কিট বা এই সেলটা যে আপনি ডিজাইন করছেন, সার্কিট বা সেলটা যখন ডিজাইন করছেন মেটাল 1 দিয়ে, তখন এই মেটাল 1 যেটাকে ব্যবহার করছেন এইটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেল। এটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেল কানেকশন দিচ্ছে। ঠিক আছে? ইন্ট্রাসেল কানেকশন আপনারা মেটাল 1 দিয়ে দিবেন। ঠিক আছে? আর মেটাল 2 থেকে হায়ার মেটাল গুলো, মেটাল 2 থেকে আমরা হায়ার মেটাল গুলোকে রেখে দেই হচ্ছে, হায়ার মেটাল গুলোকে রিজার্ভ করে রেখে দেওয়া হয়। তারা রিজার্ভ থাকে হচ্ছে আমাদের ইন্টারসেল কানেকশনের জন্য। সো ইন্টারসেল কানেকশনের জন্য তাদেরকে রেখে দেওয়া হয়। সো ইন্ট্রাসেল অথবা সেল লেভেল রাউটিং এর জন্য, সেল লেভেল রাউটিং এর জন্য আমরা মেটাল 1 ব্যবহার করি। যদি এমন হয় কখনো মেটাল 1 ছাড়া কোনোভাবেই করা, মানে মেটাল 1 দিয়ে পুরোটা কোনোভাবেই করা যাচ্ছে না, আমাদের তখনই আমরা কেবলমাত্র ইমার্জেন্সি কেসে মেটাল 2 ব্যবহার করতে পারবো। আনলেস আদারওয়াইজ সবচাইতে নিচের লেয়ারের মেটাল 1ই আপনাকে ব্যবহার করতে আপনি বাধ্য।
ঠিক আছে? শুধু একান্ত বাধ্য হলে, যেটা আমাদের এই থিওরিতে হওয়ার কথা না, তখনই আপনারা শুধুমাত্র মেটাল 2 ব্যবহার করতে পারবেন। আর মেটাল 3, 4 ব্যবহার করা পুরোপুরি ভুলেই যান। আপনাদের জন্য এটা পারমিশন এখন নাই। ঠিক আছে? মেটাল 3 থেকে আরো হায়ার লেভেলের সকল মেটাল ব্যবহার করা হয় শুধুমাত্র কেবলই মাত্র ইন্টার সেলের জন্য, রেগুলার সিগন্যাল রাউটিং এর জন্য শুধুমাত্র ব্যবহার করা হয়। তাদেরকে শুধুমাত্র সিগন্যাল রাউটিং এর জন্যই রিজার্ভ করে রেখে দেওয়া হয়। ঠিক আছে? তাদেরকে আমরা ইন্ট্রাসেল বা সেল লেভেল রাউটিং এর মধ্যে কখনোই ব্যবহার করতে পারবো না। মেটাল 2 ব্যবহার করা উচিত না, তারপরে যদি ইমার্জেন্সি হয় তাহলে একমাত্র ব্যবহার করা যাবে। বাট আপনাদের জন্য আমরা এমন কোনো প্রবলেম দিব না যেখানে আপনার মেটাল 2 ব্যবহার করা লাগে। তো আপনাদের ক্ষেত্রে মেটাল 1 দিয়েই পুরোটা ডিজাইন করতে পারার কথা। সো আপনারা শুধু মেটাল 1ই ব্যবহার করবেন। সো আপনারা লেআউট যখন আঁকবেন তখন আপনাকে অবশ্যই 5টা লেয়ার দেখাতে হবে, N প্লাস, P প্লাস, মেটাল 1, সো M1 বলি ওটাকে, পলি, আর হচ্ছে কন্টাক্ট কাটস। সো আমাদের থিওরিতে পড়ার সময় কোনো ভিয়া লাগার কথা না, কারণ ভিয়া কই যায়? মেটাল 1 থেকে উপরের দিকে, মেটাল 2, মেটাল 3 এর দিকে। আপনাদের যেহেতু মেটাল 2, মেটাল 3, মেটাল 4 এগুলো কোনো কিছু এক্সিস্ট করছে না, ব্যবহার করতে পারবেন না, সো আপনাদের কিন্তু কোনো ভিয়া ব্যবহারের ব্যাপার নাই, আপনারা শুধু কন্টাক্ট কাটস ব্যবহার করবেন। মেটাল 1 থেকে যেটা পলিতে যায়, অথবা মেটাল 1 থেকে যেটা ডিফিউশন জোনে যায়। আর ডিফিউশন জোন বলতে মিন করা হচ্ছে আইদার N প্লাস অথবা P প্লাস, এগুলো হচ্ছে ডিফিউশন জোন। সো এই যে N প্লাস ডিফিউশন জোন, P প্লাস ডিফিউশন জোন, P প্লাস, N প্লাস, এগুলো হচ্ছে ডিফিউশন জোন। সো মেটাল 1 থেকে এই ডিফিউশন জোনে যেগুলো গেছে এইগুলো হচ্ছে কন্টাক্ট, অথবা মেটাল 1 থেকে পলিতে যেগুলো গেছে এগুলো হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে? সো এগুলো জাস্ট বেসিক্স বা ফান্ডামেন্টাল পয়েন্ট গুলো আগে ভাগে মেনশন করলাম। আচ্ছা, আপনাদের সামনেই আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের ওয়েল লাগবে। সো এই ওয়েলের কথা যখনই আসবে আমরা থিওরিতে আপনাদেরকে বলছি। সো প্রথমে লেআউটটা আঁকার সময় আমরা ওয়েলটা আঁকবো বোঝানোর জন্য, বডি বায়াস বোঝানোর জন্য। কিন্তু মনে রাখবেন ওয়েল কিন্তু আপনারা থিওরিতে আর পরে আঁকার দরকার নাই, খাতায় শুধু শুধু ক্লামজি হয়ে যাবে। সো ওয়েল আপনাকে পরে আর খাতায় দেখাতে হবে না। কিন্তু এখন আমি যা বলছি থিওরিতে দেখানো লাগবে না, দেখানো লাগবে না, এই কথাগুলো কিন্তু শুধু থিওরির জন্য সত্য। ল্যাবে যখন কাজ করবেন ভার্চুয়াস হতে, তখন যদি এই লেয়ার গুলো আপনি না দেন তাহলে কিন্তু ভার্চুয়াসও এরর বলবে, সে কিন্তু সিমুলেশন বুঝবে না, যে এটা যে না দিলেও চলে, এটা কিন্তু সে বুঝবে না। সো সিমুলেশন করবার সময় বা যে কোনো টুল ব্যবহারের সময় আপনাকে সকল লেয়ার অবশ্যই এক্সপ্লিসিটলি আঁকতে হবে। শুধুমাত্র থিওরিতে খাতায় আঁকার সময় ক্লামজি হয়ে যায় বলে আমরা আপনাদেরকে বলি যে এন ওয়েল, পি ওয়েল এগুলো দেখানো দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, আর আপনারা অলরেডি জানেন এনমস পিমস এর ক্ষেত্রে সোর্স কোনটা হবে, ড্রেইন কোনটা হবে, সেটা নির্ভর করে পুরোপুরি বায়াসিং এর উপরে। সো আমরা আগের থেকেই সোর্স বা ড্রেইন বলতে পারবো না, এটা আপনারা অলরেডি জানেন। আচ্ছা, আপনারা যখনই লেআউট গুলো আঁকবেন, এখন এই লেআউটটা তো আমরা এঁকে ফেললাম, বললাম এটা আমরা ডিজাইন করেছি, মাস্ক ডিজাইন করেছি। এই লেআউটটা তো ইভেনচুয়ালি কোন একটা ফাউন্ড্রিতে যাবে, এবং তারা লিটারালি এই লেআউট থেকে আপনার চিপটাকে হচ্ছে ফ্যাব্রিকেট করে বা ম্যানুফ্যাকচার করে আপনাকে পুরোপুরি চিপটা বের করে দিবে। সো আমাদের ওয়েফারের মধ্যে অসংখ্য ডাই থাকে, সেই ডাইয়ের মধ্যে সে পার্টিকুলার আপনার চিপটাকে ডিজাইন করে দিবে। ঠিক আছে? সো এই ডিজাইন করতে গিয়ে আপনারা যখনই এই যে বলছেন রেক্ট্যাঙ্গেল গুলো, ধর আমাদের এখানে যে শেপ গুলো আছে, আরেকটা পয়েন্ট বলে নেই, আমরা এখানে যত শেপ আঁকবো আপনারা মনে রাখবেন সকল শেপ হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। সো সকল শেপ হবে রেক্ট্যাঙ্গেল, এটা মনে রাখবেন। এখানে যত শেপ আছে সব শেপ হবে রেক্ট্যাঙ্গেল, এবং স্কোয়ারও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলেরই অংশ। সকল স্কোয়ারই রেক্ট্যাঙ্গেল, সকল রেক্ট্যাঙ্গেল স্কোয়ার না। ঠিক আছে? সো আপনারা এখানে যখনই কোনো শেপ আঁকবেন টপ ভিউতে, সেটা অবশ্যই হবে রেক্ট্যাঙ্গেল। আর রেক্ট্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে বাঁকে বা বেন্ড করে? রেক্ট্যাঙ্গেল বেন্ড করে কোন অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি ফিক্সড অ্যাঙ্গেল। তার মানে আপনাদের এখানে যত প্রকার বেন্ডিং হবে, অল সোর্স অফ বেন্ডিং, যত বেন্ডিং হবে সকল বেন্ডিং হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন বেন্ডিং যত মিনিমাম করা যায় অত ভালো। সো বেন্ডিং মিনিমাম করতে পারলে অত ভালো, বেন্ডিং যত বেশি হবে, যত বেশি বেন্ড করবে, তত হচ্ছে আপনার এরিয়া বা স্পেস ওয়েস্ট হবে। মনে রাখবেন বেন্ডিং এর আরো সমস্যা আছে, কিন্তু বেশি বেন্ডিং করতে থাকলে বেশি এরিয়া বা আপনার লোকেশন বা স্পট হচ্ছে ওয়েস্ট হবে। ঠিক আছে? সো বেন্ডিং আমরা কম করতে চাইবো, কম বেন্ডিং করে করার চেষ্টা করব। ঠিক আছে? এবং বেন্ডিং যখনই হবে, যখনই সে বাঁকবে, সেই বাঁকাটা ফিক্সড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এবং আপনার এখানে যত শেপ আপনি আঁকবেন সকল শেপ হবে কি? রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে? সকল শেপ হবে রেক্ট্যাঙ্গেল, সকল শেপ হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। তাহলে আমরা বলছিলাম হচ্ছে যে এই যে আপনি রেক্ট্যাঙ্গেল গুলো আঁকছেন, রেক্ট্যাঙ্গেল গুলো যে আঁকলেন, এই রেক্ট্যাঙ্গেল গুলো যখন প্রকৃতপক্ষেই ফ্যাব্রিকেট করা হবে একটা
আমরা ডাইয়ের মধ্যে যখন ফ্যাব্রিকেট করব, এই প্রসেসটাকে যখন আমরা ওখানে বানাবো, তখন ফাউন্ড্রির কিন্তু কিছু লিমিটেশন থাকবে। মানে ফাউন্ড্রি গুলো আমরা তো চাই দিন দিন জিনিসটাকে শ্রিঙ্ক করে ছোট করে নিয়ে আসতে, ঠিক আছে? সো আপনারা যখন ছোট করে নিয়ে আসছেন, এই যে নতুন নতুন প্রসেস আবিষ্কার হচ্ছে ডিভাইসটাকে কত ছোট করা যায়। আপনারা জানেন যে আমাদের একটা ডিভাইসের পরিচিতি হিসেবে থাকে তার উইডথ এবং লেংথ, ঠিক আছে? উইডথ আর লেংথ থাকে। সো আমাদের যত দিন যাচ্ছে আমরা চেষ্টা করছি উইডথকে যত ছোট করা যায় এবং চেষ্টা করছি লেংথকে যত ছোট করা যায়। সো আমাদের টার্গেট হচ্ছে উইডথ যত ছোট করা যাবে এবং লেংথ যত ছোট করা যাবে, এটা হচ্ছে ভালো। সো আমরা চাই হচ্ছে উইডথ ছোট হোক এবং লেংথ ছোট হোক, ঠিক আছে? সো আমাদের এই উইডথ আর লেংথ যে ছোট হচ্ছে, তো নতুন নতুন টেকনোলজি নোড যেগুলো থাকবে বা নতুন নতুন যত প্রসেস নোড আসবে, তাদের টার্গেট হচ্ছে এই ডাব্লিউ আর এল কে দিন দিন ছোট করা, যত আমাদের ছোট করা যায়। সেই জন্য বলা হয় প্রসেস নোড বা টেকনোলজি নোড ছোট করা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? আপনারা যে ডিভাইসে এখন লেকচারটা দেখছেন, সেটা আপনাদের বেশিরভাগের ডিভাইস গুলাই হচ্ছে অলরেডি 10 ন্যানোমিটারের চাইতে ছোট প্রসেস নোডে ডিজাইন করা হয়েছে। সো এই যে 10 ন্যানোমিটার বলা হচ্ছে প্রসেস নোড, এইটা সাধারণত মিন করা হয় যে আপনার ওইখানে যে ট্রানজিস্টর গুলো ব্যবহার করেছে সেই ট্রানজিস্টরের চ্যানেলের লেংথটা কত। সো প্রসেস নোডের নামকরণ ইউজুয়ালি বা টেকনোলজি নোডের নামকরণ ইউজুয়ালি আমাদের ওই চ্যানেলের লেংথটা কত আছে বা মিনিমাম চ্যানেলের লেংথ কত, ইউজুয়ালি ওইটাকে ফলো করেই নামকরণ করা হয় ইউজুয়ালি। বাট সবসময় কিন্তু এটা সত্য না, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু কষ্ট করেন। আপনারা কয়জন আছেন? প্রায় 58 জন আছেন। একটু কষ্ট করে, সেশনটা অলমোস্ট শেষের পথে। সো আপনারা একটু এক্সিট করে রি এন্টার করেন তো, আবার একই লিংক দিয়ে আবার রি এন্টার করেন, ঠিক আছে? আমরা ওখান থেকে আবার শুরু করি। আচ্ছা, আপনারা অনেকেই জয়েন করেছেন, ঠিক আছে। তো আমরা বলছিলাম প্রসেস নোডের কথা বা টেকনোলজি নোডের কথা বলছিলাম। সো প্রসেস নোড বা টেকনোলজি নোডের নামকরণটাই করা হয় হচ্ছে যে আপনারা এই পুরো প্রসেসের মধ্যে কত ছোট ফ্যাব্রিকেট করতে পারবেন, সাধারণত ওইভাবেই নামকরণটা করা হয় ইউজুয়ালি, ঠিক আছে? যদিও এটা সবসময় সত্য না। যেমন আমরা এখন আপনাদেরকে বলছি হচ্ছে 22 ন্যানোমিটারের কথা। So আমরা থিওরিতে পড়ছি হচ্ছে 22 ন্যানোমিটারের কথা। সো এই যে 22 ন্যানোমিটার যে বললাম, এই যে 22 ন্যানোমিটার বলা হয়েছে, ঠিক আছে? এই 22 ন্যানোমিটার মানে কিন্তু এই না যে এখানে আমাদের চ্যানেলের মিনিমাম যে লেংথ সেটা যে 22 ন্যানোমিটার, তা কিন্তু না। ওইটা হচ্ছে 26 ন্যানোমিটার, ঠিক আছে? তার মানে এই নামকরণ গুলো যখন হয় তখন ইউজুয়ালি নামকরণটার সাথে যে সম্পূর্ণভাবে লেংথটা মিলে যাবে তা কিন্তু না। সো সাধারণত কাছাকাছি থাকে। সো 22 ন্যানোমিটার প্রসেস নোড মানে হচ্ছে এখানে আমরা সর্বনিম্ন 22 ন্যানোমিটার হচ্ছে তৈরি করতে পারবো। বাট ওখানে আমাদের চ্যানেলের লেংথ যে 22 ন্যানোমিটারই হবে মিনিমাম, তা কিন্তু না, 22-এর কাছাকাছি। সো আমাদের এখানে যেটা আমরা পড়ছি, এখানে 26 ন্যানোমিটার হচ্ছে চ্যানেলের লেংথ। আপনারা যখন ল্যাবে কাজ করবেন, আপনাদের ল্যাবে যে প্রসেস নোড নিয়ে কাজ করছেন ওইটা হচ্ছে 45 ন্যানোমিটার প্রসেস নোড। তার মানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনাদের ওইখানে চ্যানেলের লেংথ হচ্ছে 45 ন্যানোমিটার। সো আপনারা যদি একটুখানি কেউ ভার্চুওসোতে যান, তাহলে দেখবেন যে আপনারা ওই যখনই তার প্রপার্টিজ চেক করেন এনমস আর পিমস এর, দেখবেন যে 45 ন্যানোমিটার প্রসেস নোডে আপনাদের কিন্তু লেংথ মিনিমাম ওখানে 45 ন্যানোমিটার অলরেডি দেওয়া আছে। আপনাদের উইডথ 120 ন্যানোমিটার দেওয়া থাকে মিনিমাম, এবং লেংথ মিনিমাম দেওয়া থাকে হচ্ছে 45 ন্যানোমিটার। সো যে কোনো সময় আপনি চেক করতে পারেন ভার্চুওসতে গিয়ে। আপনারা কিন্তু স্কেমেটিক আঁকার সময় অলরেডি প্রপার্টিজ চেঞ্জ করেছেন, ওখানে কিন্তু আমরা লেংথে কখনো হাত দিই না, 45 ন্যানোমিটারই থাকে। সো আমাদের ওই প্রসেস নোড বা টেকনোলজি নোড যে বলছি, এটা সাধারণত ওইভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এবং আমরা এটাকে বলছি হচ্ছে তার ফিচার সাইজ। ঠিক আছে? আর এই ফিচার সাইজটা একটা ল্যামডা রুল দিয়ে নামকরণ করা হয়।
সো ওই এল মিনিমাম যেটা লেংথ মিনিমাম ওটাকে বলছি ফিচার সাইজ, এবং সেটাকে বলা হচ্ছে 2 ল্যামডার সমান। সো এই ল্যামডা একটা জাস্ট প্যারামিটারের মতন, ঠিক আছে, এটা একটা আইডিয়াল প্যারামিটারের মতন। এটা এসছে হচ্ছে ওই মোসিস বা ওদের কাছ থেকে। এটা আমরা সামনে হয়তো বা একটু আলোচনা করবো, বাট আজকের জন্য এভাবে মনে রাখেন যে এই এল মিনকে বলা হয় 2 ল্যামডা, ঠিক আছে। তো তার মানে আপনারা যখন কাজ করছেন, ধরেন আমরা বলছি 22 ন্যানোমিটার প্রসেস নোড। সো 22 ন্যানোমিটার প্রসেস নোডে আমাদের যদি চ্যানেলের লেংথ হয় হচ্ছে 26 ন্যানোমিটার, তাহলে টুয়াইস ল্যামডা সমান সমান হচ্ছে 26 ন্যানোমিটার, ঠিক আছে, 26 ন্যানোমিটার। তার মানে আমাদের ল্যামডা সমান সমান দাঁড়াবে হচ্ছে 13 ন্যানোমিটার, ঠিক আছে। এটা জাস্ট ফিউ নামকরণ। ওয়ান্স আপন আ টাইম এই 2 ল্যামডার অনেক সিগনিফিকেন্স ছিল, বাট এখন কিন্তু এটার সিগনিফিকেন্স নাই, মনে রাখবেন। এখন কিন্তু এই ল্যামডা রুল দিয়ে আর কোনো প্রসেস নোড কিন্তু বানায় না। সো আপনার যে ডিভাইসগুলোতে এখন কাজ করছেন, যেগুলো ধরেন অনেকের ক্ষেত্রে 6 ন্যানোমিটার, অনেকের ক্ষেত্রে 10 ন্যানোমিটারের যে ডিভাইসগুলো বানানো হয়েছে, আপনার যে ল্যাপটপটা আছে বা যে স্মার্ট ডিভাইসটা আছে, এগুলোর মধ্যে যে ট্রানজিস্টর গুলো আছে সেইগুলো কিন্তু 2 ল্যামডা রুল মেনটেন করে আর বানানো হয়নি। এখন সবগুলো রুলই হচ্ছে অ্যাবসোলিউট রুল। সো এখন কিন্তু আর ল্যামডা রুল মেনটেন করে না, সবগুলো হচ্ছে অ্যাবসোলিউট রুল মেনটেন করে করা হয়, অ্যাবসোলিউট রুল, ঠিক আছে। আগে 2 ল্যামডা রুল মেনটেন করা হতো। 2 ল্যামডা রুলের ব্যাপারটা ছিল এরকম যে আমাদের ওই যে বিভিন্ন রেক্ট্যাঙ্গেলের কথা যে বললাম, এই রেক্ট্যাঙ্গুলো গুলোর যে বিভিন্ন শেপ গুলো আছে, এই শেপের বিভিন্ন প্যারামিটারটা 2 ল্যামডার মাল্টিপল হতো বা 2 ল্যামডার গুণিতক আকারে হতো, ঠিক আছে। বাট এখন কিন্তু আর ওইসব রুল টুল কোনো এক্সিস্ট করে না, এখন সবকিছুই অ্যাবসোলিউট রুল। তার মানে ফাউন্ড্রি এখন বলে দিবে যে তারা কতটুকু ছোট, মিনিমাম কতটুকু পলি বানাতে পারে, শেপের পলি বানাতে পারে, বা মিনিমাম কোন শেপের মেটাল সে বানাতে পারে, এই রুলগুলো সে শুরুতেই আপনাকে বলে দিবে, ঠিক আছে। সো এই রুলগুলো যখন বলে দিচ্ছে, ওই রুল বুকটা আমরা যে পাই, ঠিক আছে, ওই রুল বুকটার মধ্যেই সবকিছু মেনশন করা থাকে যে আমাদের মেটালটা, এখানে মেটাল 1 মিনিমাম কতটুকু হতে পারে, মেটাল 1 থেকে মেটাল 1 এর ডিসটেন্স কতটুকু রাখতে হবে মিনিমাম, মেটাল 2 কতটুকু হতে পারে সেই মেটাল 2 থেকে মেটাল 2 ডিসটেন্স কতটুকু হবে, বা একটা কন্টাক্ট এবং মেটাল 2 কতটুকু স্পেসে রাখতে হয়, বা কন্টাক্টের চারপাশে কতটুকু জায়গা রাখতে হয়, এই সব কিছু আমাদের ওই যেই ফাউন্ড্রিটা এটাকে ম্যানুফ্যাকচার করবে বা ফ্যাব্রিকেট করবে, তারা আপনাকে বলে দিবে যে আমাদের লিমিটেশন হচ্ছে এতটুকু। আর লিমিটেশন কিন্তু কোনো ম্যাক্সিমাইজের ক্ষেত্রে কখনো হয় না। বড় বড় জিনিস কিন্তু সবাই বানাতে পারে, কোনো ডিফিকাল্ট কোনো কিছু না। চ্যালেঞ্জ হচ্ছে কত ছোট আপনি বানাচ্ছেন। সো ডিজাইন রুল সবসময় হয় হচ্ছে কত মিনিমাম আমি করতে পারবো। তারা বলে দিবে যে এর চাইতে ছোট আমরা করতে পারবো না। সো আপনারা যখনই কোনো ডিজাইন রুলের কথা শুনবেন, বুঝবেন যে এটা হচ্ছে মিনিমাম রুল, এর চাইতে ছোট হতে পারে না। এর চাইতে বড় করলে কিন্তু কোনো ক্ষতি নাই। বাট অবভিয়াসলি আমরা খুব বিশাল বিশাল কেন করছি না? আপনি যত বড় বড় বানাবেন, আপনার ওভারঅল এরিয়া তত বেড়ে যাবে, ক্যাপাসিটেন্স তত বেড়ে যাবে, ডিলে বাড়বে, পাওয়ার কনজাম্পশন বাড়বে। সো আমরা ডিলে, পাওয়ার আর এরিয়া কমানোর জন্য চাই হচ্ছে সবকিছু ছোট হোক দিন দিন। আর কত ছোট করতে পারবো ওইটা আবার লিমিটেড হয়ে যায় হচ্ছে আপনি যে ফাউন্ড্রিকে পাঠাচ্ছেন ডিজাইনটা করবার জন্য, ম্যানুফ্যাকচার করে দেওয়ার জন্য, ওদের একটা লিমিটেশন থাকে। ওরা বলে যে আমরা এতটুকু ছোট আর করতে পারবো না। সো ওই যে ওরা বলে দিচ্ছে এতটুকু ছোট আর করতে পারবো না, এইটা আপনাকে মেনটেন করে ডিজাইনটা করতে হবে। সো আপনি যদি ওটা মেনটেন করে ডিজাইন করতে পারেন, তাহলে আপনি যখন আপনার ডিজাইনটা ওদেরকে দিবেন, ওরা বলবে যে ডিজাইনের মধ্যে কোনো এরর নাই, ম্যানুফ্যাকচার করা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিজাইন রুল চেক করা হয়েছে, সো ডিআরসি। সো আমরা ডিআরসি এর মধ্যে দেখি হচ্ছে যে সকল এরকম ফিজিক্যাল ব্যাপারগুলো আছে, শেপটা কেমন হওয়া উচিত ছিল, কেমন হওয়া উচিত ছিল, কেমন হতে গিয়ে ভুল হচ্ছে, বা শেপ থেকে শেপের মাঝখানে কতটুকু ডিস্টেন্স রাখা উচিত ছিল, এই সকল মিনিমাম রুলগুলো নিয়েই হচ্ছে এই ডিআরসিটা করা হয়, ডিজাইন রুল চেক করা হয়। দেখা হয় যে আপনি যে ডিজাইন করেছেন সেটা প্রকৃত রুল মেনটেন করে করেছেন কিনা। আপনার ডিজাইনটা যদি প্রকৃত রুল মেনটেন করে করা হয়, তাহলে সেই ডিজাইনটা ডিআরসি ক্লিন হয়, ডিজাইন রুল চেক ক্লিন হয়। আর যখনই সেটা ক্লিন বা পরিষ্কার হচ্ছে, তখনই ম্যানুফ্যাকচারাররা এটাকে ম্যানুফ্যাকচার করতে পারবে। যদি কোনো একটা ডিআরসি এরর রয়ে যায়, সে কিন্তু ওইটাকে ম্যানুফ্যাকচার করতে পারবে না। সো আপনারা যখনই ল্যাবে কোনো লেআউট আঁকবেন, তখনই আপনারা চেষ্টা করবেন যত ছোট করে আঁকা যায়, যত কাছে কাছে এনে তাদেরকে আপনি আঁকতে পারেন, অত ভালো, আপনার ওভারঅল এরিয়া তত কম হবে। কিন্তু বেশি কাছে আনতে চাইলে, বেশি ছোট করে আঁকতে চাইলে আপনার কেমন হবে, সমস্যা হবে। তখন আপনার ওই ডিজাইন রুলের চাইতে আপনার বেশি ছোট হয়ে যেতে পারে। সো আপনাকে ওই ডিজাইন রুলটা মিনিমাম রেখেই
চেষ্টা করতে হবে কত ছোট করা যায়। সো জাস্ট মিনিমাম টুকু দিয়ে আপনারা আঁকার চেষ্টা করবেন, কাছাকাছি রাখার চেষ্টা করবেন, যতটুকু না রাখলেই নয় অতটুকু মেনটেন করবেন। সো এটা যদি করে আপনি আঁকতে পারেন, আপনার ডিজাইনটার মধ্যে কোনো ডিজাইন রুল এরর আর থাকবে না। সো তখন আপনি যখন ল্যাবের ডিজাইনটা করে ফেলার পরে লেআউটে গিয়ে একটা ক্লিক করবেন, ডিআরসি এর একটা অপশন আছে, ডিআরসি অপশনে গিয়ে ক্লিক করলেই আপনাকে ভার্চুয়াসো চেক করে বলবে আপনার লেআউটের মধ্যে কোনো ডিজাইন রুলের এরর নাই, মানে ডিআরসি ক্লিন হয়ে গেছে। যখনই সে ডিআরসি করলো, ডিজাইন রুল চেক করলো, আর কোনো এরর সে পেয়ে গেল, সে আপনাকে বলবে যে ওইখানে একটা এরর হয়েছে বা ওই লোকেশনে একটা এরর হয়েছে, সে আপনাকে কোঅর্ডিনেটটা দিয়ে দিবে। আপনি কোঅর্ডিনেট বরাবর গেলেই দেখবেন যে আপনার এখানে একটা এরর তৈরি হয়েছে, সে আপনাকে মার্ক করে দেখাবে যে এখানে এই এররটা হয়েছে। তো এরকম বিভিন্ন ডিজাইন রুল আছে। সো বিভিন্ন টাইপের ডিজাইন রুল এক্সিস্ট করে, মানে অসংখ্য, মানে প্রায় কয়েকশোর মতন ডিজাইন রুল থাকে ওভারঅল যদি চিন্তা করেন, ঠিক আছে। তো আমাদের তো মোস্ট অফ দ্য টাইম ওগুলো লাগে না, মানে কয়েকশো না, বেশি বলে ফেললাম, 100-র আশেপাশে থাকে, ঠিক আছে। সো এতগুলো তো আমাদের আসলে সবসময় মেনটেন করে আঁকা লাগে না, আপনারা তো অত কমপ্লেক্স জিনিস ডিজাইন করবেন না। আপনাদের মোটামুটি যে কয়টা রুল মোর অর লেস লাগে, ঠিক আছে, সেই রুলগুলোকে জেনারেলি আমরা কয়েকটা, মানে 5টা সেক্টরে ভাগ করতে পারি। সেই সেক্টর গুলোই হচ্ছে এখানে লেখা আছে, সেটা হচ্ছে এনক্লোজার রুল, স্পেস রুল, ওভারল্যাপ রুল, উইডথ রুল আর এক্সটেনশন রুল। সো আপনারা মোটামুটি এই 5টা পাবেন। এর পাশাপাশি আরেকটা রুল হচ্ছে মিনিমাম এরিয়া রুল, আরেকটা হচ্ছে মিনিমাম এরিয়া রুল, ঠিক আছে। সো এই 6টা রুল আপনার মেনটেন করে আঁকতে হয়। এখন এই রুলটা আপনি কই পাবেন? ল্যাব শিটের মধ্যে আপনাদের অলরেডি রুলটা দেওয়া আছে। সো যখন ল্যাবে কাজ করবেন, ল্যাবে তো ডিআরসি চেক করার মতন টুল আছে, সো ওইখানে আপনাকে অবশ্যই ডিআরসি রুলটা মেনটেন করেই আঁকতে হবে। সো ওইটার জন্য ল্যাব শিটের মধ্যে আমাদের কিন্তু ওই রুলগুলো সব মেনশন করা আছে, যে কেমন কেমন লাগবে সব বলে দেওয়া আছে। আপনারা ওটা একটু দেখে দেখে ল্যাবে কাজ করবেন, করতে করতে আপনার এক্সপার্টিস গ্রো করবে, তখন দেখা যাবে যে আপনি না দেখেও পারছেন, ঠিক আছে। আর থিওরিতে যখন করবেন, অবভিয়াসলি থিওরিতে আমাদের চোখে দেখা তো আর কেউ বলতে পারবে না যে এরর আছে নাকি নাই। সো থিওরিতে আসলে আপনাকে ডিআরসি মেনটেন করতে হয় না, মোটামুটি চোখের আন্দাজে আপনারা আঁকতে পারলেই চলে। শুধু এই চেকের কথাটা বললাম কেন, কারণ আপনারা একটা ল্যাবে কাজ করবেন তাই। সো আপনার ডিজাইনটা কিন্তু অবশ্যই ডিআরসি ক্লিন হতে হবে, যাতে করে আপনি ডিজাইনটা করে ফেলার পরে এটা ম্যানুফ্যাকচারাররা ফ্যাব্রিকেট করতে পারবে। সো সেটা মেক শিওর করার জন্য আপনাকে এই ডিআরসিটা মেনটেন করতে হবে। এখন আপনি একটা লেআউট তো আঁকলেন, তাহলে আপনি ধরেন একটা ন্যান্ড 2 বা 2 ইনপুট ন্যান্ড গেটের একটা লেআউট আঁকলেন, আঁকার পরে বললেন যেটা ন্যান্ডের মতনই কাজ করবে। আমি কিভাবে বিশ্বাস করবো ন্যান্ডের মতন কাজ করবে কিনা? লেআউট আঁকতে গিয়ে তো আপনার ভুল হতে পারে। সো এইটা চেক করে যেটা, সেটাকে বলা হয় হচ্ছে এলভিএস। সো যে হচ্ছে চেক করে আপনার লেআউটটা যে আপনি আঁকলেন, আর কয়েকদিন আগে যে আপনি স্কেমাটিকটা এঁকেছেন, সো আপনি তো আগে স্কেমাটিকটা ডিজাইন করেছেন সার্কিট লেভেলে, এরপর আপনার ইচ্ছা হয়েছে আপনি লেআউটটা বানিয়েছেন, সো যেটাকে আপনি ফ্যাব্রিকেট করতে চান। সো আপনার করা স্কেমাটিক আর আপনার আঁকা লেআউট যে আসলে একই সার্কিট ইন্ডিকেট করে, এইটা যে চেক করে সেটাকেই বলা হয় এলভিএস চেক। এলভিএস মানে হচ্ছে লেআউট, ভি হচ্ছে ভার্সেস, এস ফর স্কেমাটিক। সো আপনি যে স্কেমাটিকটা আঁকলেন বা যেটা আপনি ডিজাইন করলেন সার্কিট, আর আপনি তারপরে যে লেআউটটা ডিজাইন করলেন, আপনার আঁকা স্কেমাটিক সার্কিট আর আপনার আঁকা লেআউট, এই দুইটা কি সেম কিনা, একই কাজ করছে কিনা, এইটা যে টুল চেক করে ওইটাকে বলা হয় এলভিএস, ঠিক আছে। আমি ভুলে গেছি, এখন মনে হয় আমাদের এলভিএস বা ডিআরসি করে যে টুলটা, এটার নাম হচ্ছে পেগাসাস। এটার নাম হচ্ছে পেগাসাস। আগে করতাম হচ্ছে আশুরা দিয়ে, নাম ভুল হতে পারে, বাট এটাই নামকরণ হওয়া কথা। এখন পেগাসাসে কাজ করেন মনে হয়, যদি ভুল না করে থাকি, ঠিক আছে। সো এই এলভিএস এবং ডিআরসিটা কিন্তু ক্লিন হতে হয়। সো আমরা যখন ল্যাবে কাজ করব, এইগুলো আমরা টুল আছে, ডিআরসি এলভিএস চেক করার টুল আছে। থিওরিতে অবভিয়াসলি চেক করার উপায় নাই ডিআরসি। এলভিএস চোখে দেখেই বুঝতে পারি যে আপনার সার্কিটটা ঠিক আছে কিনা। সো আমি নিজে করে দিব আপনাদের, আপনার পরীক্ষা যখন অ্যান্সার করবেন, যদি আপনার সার্কিট ঠিক থাকে আমি দেখেই বুঝবো যে এখানে এলভিএস আছে নাকি নাই। এরর ফ্রি আপনাকে আঁকতে হবে, এটা হচ্ছে মূল টার্গেট, ঠিক আছে। সো এলভিএস ঠিক থাকা মানে এটা যে সার্কিট পারপাসে আঁকা হয়েছে, সার্কিটটা ঠিক আছে। আর ডিআরসি ঠিক থাকা মানে হচ্ছে আপনি যেটা এঁকেছেন এইটা এখন ম্যানুফ্যাকচার করবার মতন, ফ্যাব্রিকেশন করবার মতন, ঠিক আছে। সো এই দুটো আমাদেরকে চেক করতে হয়। এখন ডিআরসি এর জন্য এই এই এটা বের করে রেখেছি। এখানে যদি আপনারা একটু দেখেন, আমরা যদি একটু জুম আউট করি, তাহলে এখানে লক্ষ্য করে দেখেন আমরা যে রুলগুলোর কথা বললাম, এই রুলগুলো দেখেন এখানে এ বি সি ডি ই দেওয়া আছে, আর এখানে দেখানো আছে যে এ রুলটা কোথায়, বি রুলটা কোথায়। এবং আমরা বললাম যে আপনি যত লেয়ার আঁকবেন সবগুলো লেয়ার হচ্ছে রেক্ট্যাঙ্গেল হবে। সো যত লেয়ার আপনি আঁকছেন সবগুলো আপনি দেখবেন টপ ভিউ, সেগুলো হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। সো রেক্ট্যাঙ্গেল যেহেতু আছে, তাহলে এখানে এই 5টা রুলের কথা বলা আছে। কি বললো দেখেন, প্রথমত আপনার একটা রেক্ট্যাঙ্গেল আর অন্য রেক্ট্যাঙ্গেল যদি এরা সম্পর্কিত হয়, এদের মধ্যে যদি কোনো রিলেশন থাকে, তাহলে এদের মধ্যে যে মিনিমাম স্পেসটা মেইনটেইন করতে হয়,
এইটাকে বলা হয় হচ্ছে মিনিমাম স্পেসিং রুল। মনে রাখবেন ডিআরসির বেশিরভাগ রুলই হচ্ছে মিনিমাম রুল, যে এতটুকু মিনিমাম মেনটেন করতে হবে, এতটুকু মিনিমাম করতেই হবে। সো ডিআরসির বেশিরভাগ রুলই হচ্ছে মিনিমাম রুল। তাহলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আর অন্য রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে মিনিমাম গ্যাপটা রাখতে হবে এটার নাম হচ্ছে মিনিমাম স্পেসিং রুল। এটা হচ্ছে মিনিমাম স্পেসিং রুল, ঠিক আছে? তাহলে এখানে দেখেন বি বলা হয়েছে স্পেসিং রুল, ওটা কোথায় আছে দেখেন, এই যে তারা বলেছে বি হচ্ছে এখানে। সো দুইটা রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যেই পরিমাণ মিনিমাম গ্যাপ আপনাকে মেনটেন করতে হবে ওটাকে বলা হচ্ছে মিনিমাম স্পেসিং রুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার মনে রাখবেন প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলকে আপনি এরকম মন মতন চিকন করে আঁকলেই হবে তা কিন্তু না। প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল আঁকার সময় একটা মিনিমাম গ্যাপ মানে মিনিমাম একটা উইডথ মেইনটেইন করে আপনার আঁকতে হবে। সো রেক্ট্যাঙ্গেলের একটা মিনিমাম উইডথ থাকবে। সো রেক্ট্যাঙ্গেলের যে মিনিমাম উইডথ থাকবে ওইটাকে বলা হয় মিনিমাম উইডথ রুল। এই যে এখানে ডি হচ্ছে মিনিমাম উইডথ রুল। সো আপনারা যদি দেখেন এই গ্রিনের মধ্যে তারা দিয়েছে গ্রিনের মধ্যে মিনিমাম উইডথ, তার মানে এই পরিমাণ উইডথ আপনাকে মেইনটেইন করতেই হবে। সো এমন যদি হয় যে তারা ডি কে এরকম মিনিমাম উইডথ মেইনটেইন করতে গিয়ে যদি তারা এমন করে ফেলে, ধরেন তারা মেনটেন করেছে এরকম যে এই বরাবর মিনিমাম উইডথ আছে, তাহলে কিন্তু সে ডিআরসি এরর দেখাবে। কেন দেখাবে ডিআরসি এরর? কারণ মিনিমাম উইডথ কিন্তু নির্ভর করছে আপনার যেই দিকে ডাইমেনশনটা হচ্ছে ছোট ওইটা হচ্ছে মিনিমাম উইডথ। সো আপনার এই দিকে কি এখন এই ডাইমেনশনটা বেশি ছোট, সো এইটাকে আপনার উইডথের চাইতে ছোট হয়ে গেল, যেটা মিনিমাম মেনটেন করা উচিত ছিল তার চাইতে কিন্তু ছোট হয়ে গেছে। সো এটা কিন্তু একটা এরর দেখাবে। তার মানে আপনাকে কিন্তু এই মিনিমাম উইডথটা রেক্ট্যাঙ্গেলের সব দিকেই মেনটেন করতে হবে। সো যদি আপনার এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকে আর কেউ যদি বলে দেয়, ধরেন এটাকে বলা হলো এদিক বরাবর 5 ইউনিট ওই দিক বরাবর 3 ইউনিট, আর যদি কেউ বলে যে মিনিমাম উইডথ আপনার এখানে হচ্ছে বলে দিল হচ্ছে 4, তাহলে কিন্তু এইখানে আপনার এই দিক বরাবর 5 মানে এই দিক বরাবর ঠিক আছে কোনো এরর নাই, কিন্তু 3 বরাবর কিন্তু আপনার ওই মিনিমাম 4টা হয়নি, তার মানে কিন্তু এইটা একটা এরর দেখাবে, ঠিক আছে? সো আপনার তখন মিনিমাম এইদিকে 4 বানাতে হবে আর ওইদিকে আপনি 5 রাখতে পারেন, অথবা আপনি পুরোটাকেই 5 এবং 5 মেনটেন করতে পারেন। বাট মনে রাখবেন আমরা কিন্তু চাই হচ্ছে যেদিকে যত ছোট করা যায়। সো আপনি চাইলে যদি 4 দিয়েই কাজ হয়ে যায় আপনি কিন্তু 4 মেনটেন করবেন, অন্যদিকে যদি 5 লাগে তাহলে 5 মেনটেন করবেন, যতটুকু আপনার না হলেই না, এইটা মেনটেন করে আপনাকে আঁকতে হবে। আর মিনিমামটা পাচ্ছেন কোত্থেকে? রুল থেকে। তাহলে আমাদের প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলেরই একটা নির্দিষ্ট উইডথের রুল থাকবে, ওইটাকে বলা হবে মিনিমাম উইডথ রুল। আর একটা রেক্ট্যাঙ্গেল থেকে অন্য রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে গ্যাপটুকু থাকবে ওটাকে বলা হবে হচ্ছে স্পেসিং রুল, ঠিক আছে? এই সবকিছু হচ্ছে ডিআরসি রুল, আঁকার জন্য যে মিনিমাম রুলটা আছে ওটা মেনটেন করছেন। আচ্ছা, এখন এছাড়া আর কি আছে? এছাড়া হচ্ছে মনে রাখবেন একটা রেক্ট্যাঙ্গেল ধরেন এরকম আছে আর আরেকটা রেক্ট্যাঙ্গেল ধরেন এরকম আছে। সো একটা আরেকটাকে জাস্ট ওভারল্যাপ করেছে। এখানে কি হয়েছে? এখানে কিন্তু ওভারল্যাপ করেছে, জাস্ট একটা একটা ভেতরে মাত্র ঢুকেছে, ভেতরে ঢুকে কিন্তু বের হয়ে যায়নি, ঠিক আছে? যদি একটা আরেকটার ভেতরে ঢুকে এই জোনটাকে বলা হয় হচ্ছে ওভারল্যাপ। আর যদি এমন হয় যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা এই মেজেন্ডার এই কালারের মধ্যে দুটা ভাগে ভাগ করতে পারি। জোন এই পাশেরটা হচ্ছে জোন 1 আর 2 হচ্ছে জোন 2, ঠিক আছে? এখানে মনে রাখবেন এই জোন 1টা হচ্ছে একটা একটা ভেতরে কতটুকু আছে এইটাকে বলা হয় ওভারল্যাপ রুল, কতটুকু তার মিনিমাম ওভারল্যাপ করাতেই হবে। আর 2 নাম্বার জোনটা কিন্তু কতটুকু বাইরের দিকে আছে এইটাকে বলা হয় এক্সটেনশন, এইটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? সো দেখেন ইটা হচ্ছে এক্সটেনশন, কতটুকু বাইরের দিকে থাকতে হয়, আর সিটা হচ্ছে ওভারল্যাপ, কতটুকু ভেতরের দিকে আছে। সো যদি এমন হয় দুইটা রেক্ট্যাঙ্গেল একটা একটার ভেতরে ঢুকেছে তাহলে মাঝখানে কতটুকু সে ওভারল্যাপ করলো এইটারও একটা মিনিমাম রুল আছে, আবার বাইরে কতটুকু ঝুলে আছে ওইটারও কিন্তু একটা মিনিমাম পরিমাণ রাখতে হয়, ওটাকে বলা হয় এক্সটেনশন, ঠিক আছে? সো একটা হচ্ছে ভেতরে কতটুকু ঢুকলো ওটাকে বলছি ওভারল্যাপ, আর বাইরে কতটুকু ঝুলে আছে ওইটাকে মিনিমাম টুকুকে বলা হচ্ছে এক্সটেনশন রুল, ঠিক আছে? আর একটা যদি অন্যটাকে পুরো কভার করে এনকম্পাস করে ফেলে, একটা যদি আরেকটাকে পুরো কভার করে এনকম্পাস করে ফেলে, তার মানে রেডের ভিতরে হচ্ছে এই অরেঞ্জটা ভেতরে বা ব্রাউনটা ভেতরে ঢুকে গেছে, সো এটা ভেতরে আছে। সো এইটা হচ্ছে ভেতরে আছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা যখন ভেতরে থাকবে তখন ওই ব্রাউনটা বা অরেঞ্জটা রেড থেকে কতটুকু ভেতরে আছে এইটুকু যতটুকু তাকে বাড়তি রাখতে হয় চতুর্দিকে, এইটাকে বলা হবে হচ্ছে চতুর্দিকে রাখাটাকে বলা হবে এনক্লোজার রুল, এটাকে বলা হচ্ছে এনক্লোজার। তার মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনটাকে এই দিকে কতটুকু বাড়তি রাখতে হবে এইটাকে বলা হচ্ছে এনক্লোজার। সো এই এনক্লোজারেরও একটা মিনিমাম রুল থাকবে, ঠিক আছে? এনক্লোজারের একটা মিনিমাম রুল
থাকবে। সো এনক্লোজারটা আপনারা কখন কখন পাবেন? এনক্লোজারটা আপনারা খুব বেশি কমন পাবেন আপনার ধরেন বিভিন্ন জায়গা দিয়ে যখনই এরকম পলি যাবে, ধরেন আমরা বললাম হচ্ছে এরকম পলি যাচ্ছে, সো এরকম বিভিন্ন জায়গা দিয়ে যখন পলি যাবে, আপনি যখন পলির মধ্যে কোনো কন্টাক্ট বসানোর চেষ্টা করবেন এরকম, তখন মনে রাখবেন কন্টাক্ট থেকে এই পলির চতুর্দিকে একটা মিনিমাম রাখতে হয়। এটাকে বলা হয় তার ওই যে এনক্লোজার রুল, এটাকে বলা হয় এনক্লোজার রুল। একইভাবে আপনারা দেখবেন যেখানে আমাদের মেটাল 1 থাকবে এবং তার মাঝখানে যখনই কোনো একটা কন্টাক্ট বসবে এরকম ভাবে, তখনই কন্টাক্টটা বসানোর পরে চারপাশে একটা এরকম এনক্লোজার রাখতে হয়। তার মানে মেটাল 1টা হতে হয় বড়, আর ভেতরে কন্টাক্ট বা ছিদ্রটা হতে হয় হচ্ছে ছোট। ঠিক আছে, মেটালটা হতে হয় বড় বা পলি হতে হয় বড়, এর মধ্যে আমরা ছোট একটা ছিদ্র করে উপর থেকে নিচের মধ্যে হচ্ছে মেটালটাকে ঢালি। ঠিক আছে, সো এরকম এনক্লোজার তখন চলে আসে। সো এই 5টা আপনারা মিনিমাম সব জায়গায় পাবেন। এবং আপনার আরেকটা রুল হচ্ছে মিনিমাম এরিয়া। তার মানে আপনি যে কোনো রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করবেন তা কিন্তু হবে না। এই রেক্ট্যাঙ্গেলের ওভারঅল তার যে উইথ এবং তার যে হাইট আছে, সে উইথ এবং হাইটের গুণফল সমান সমান যে এরিয়া, এইটাও আপনার মিনিমাম একটা পরিমাণের সমান হতে হবে। সো যে কোনো উইথ আর যে কোনো হাইট নিয়ে করলেই হবে না। প্রথমত উইথ এবং হাইট দুইটাই কি হতে হবে, তার মিনিমাম যে নিজস্ব উইথ আছে তার চাইতে বড় হতে হবে। সো আমরা যদি এটাকে বলি তাহলে রুলটা দাঁড়াবে হচ্ছে এরকম, ধরেন আমরা ব্লু কালারের একটা মেটাল 1 আঁকলাম, ব্লু কালারের একটা মেটাল 1 রেক্ট্যাঙ্গেল আঁকলাম, বলা হলো এটা একটা মেটাল 1 এর রেক্ট্যাঙ্গেল আঁকা হয়েছে, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর এটাকে বললাম তার উইথ, আর এই দিক বরাবর এটাকে বললাম হচ্ছে এই মেটাল 1 এর হাইট। ঠিক আছে, তাহলে এই উইথ অবশ্যই M1 এর যেই মিনিমাম, M1 এর যেই মিনিমাম উইথ রুল আছে তার চাইতে অবশ্যই ডাব্লিউটাকে বড় হতে হবে, এবং এইচটাকে কি করতে হবে, অবশ্যই M1 এর যে মিনিমাম উইথ আছে তার চাইতে কি হতে হবে, বড় হতে হবে। অবভিয়াসলি তার উইথ রুলটা থেকে বাঁচার জন্য আপনাকে ডাব্লিউ এবং এইচ উভয় কি কি হতে হবে, ওই মিনিমাম উইথের সমান বা তার চাইতে বড় হতে হবে প্রথমত, এরর ফ্রি হতে হলে। পাশাপাশি এই উইথ আর হাইটকে গুণ করলে কি পাবো, তার এরিয়া পাবো। সো উইথ আর হাইট কে গুণ করলে পাবো হচ্ছে তার এরিয়া। এইটাকেও তার ওই মিনিমাম যে এরিয়া আছে, ওই মিনিমাম এরিয়ার সমান বা তার চাইতে বড় হতে হবে, তা না হলে কিন্তু এরর দেখাবে। তার মানে শুধু উইথ আর হাইটকেই আপনি মিনিমাম উইথ চাইতে বড় করলে হবে না, ওভারঅল এই উইথ আর হাইটের যে গুণফল করে যে এরিয়াটা পাচ্ছেন সেটাও ওই মিনিমাম এরিয়ার সমান বা তার চাইতে বড় হতে হবে। সো এই রুলগুলো যে কোনো লেয়ারের, সো এই রুলগুলো যে কোনো লেয়ারের যে কোনো রেক্ট্যাঙ্গেলের জন্যই সত্য। আমরা রেক্ট্যাঙ্গেলকে রেক্ট হিসাবে লিখবো। ঠিক আছে, সো যে কোনো লেয়ারের যে কোনো রেক্ট্যাঙ্গেলের জন্য আপনারা এই 6টা রুল অবশ্যই পাবেন। ঠিক আছে, সো আপনারা রুল বইটা খুলবেন, রুল বইটা আপনাদের কাছে অলরেডি রুল বইয়ের বিভিন্ন অংশ ল্যাবের ম্যানুয়ালে দেওয়া আছে, অথবা আপনারা যদি চান আপনারা আপনাদের বাসায় যেই ভার্চুয়ালসটা আছে ওটার মধ্যেও ডিআরসিটা থাকার কথা। ডিআরসির একটা ফাইল আছে, আপনাদের ওই টেক্সট ফাইলটা, ডিআরসির ফাইলটা হয় হচ্ছে একটা টেক্সট ফাইল, মনে রাখবেন ডিআরসির ফাইলটা হয় একটা টেক্সট ফাইল। তো আপনি যদি ডিআরসি টেক্সট ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন, দেখবেন ওখানে টেক্সটটা লেখা আছে যে এই লেয়ারটা মিনিমাম এতটুকু হতে হবে, ওইটার এরকম উইডথ হতে হবে মিনিমাম, ওইটার এরকম স্পেসিং হতে হবে মিনিমাম। এই কথাগুলো টেক্সট ফাইলে লেখা আছে, আপনারা কিন্তু পড়লেই বুঝতে পারবেন যে এই রুলগুলো ওখানে লেখা আছে। ঠিক আছে, সো এই রুল মোতাবেক চেক করাটা হচ্ছে ডিআরসির কাজ। এবং আপনার ডিজাইনটা অবশ্যই ডিআরসি ক্লিন হতে হবে, ডিজাইনটা ডিআরসি এবং এলভিএস ক্লিন হতে হবে, অলওয়েজ মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো সিগন্যাল বসাবেন, আপনারা যখনই কোনো সিগন্যালের নাম বসাবেন, এটা বসাবেন মেটালের উপরে। কি বললাম, যখনই কোথাও সিগন্যালের নাম বসাতে যাবেন, বসাবেন মেটাল লেয়ারের উপরে, মানে মেটাল 1, মেটাল 2 এরকম বিভিন্ন মেটাল লেয়ারের উপরে বসাবেন। যেহেতু আপনারা কখনোই মেটাল 2 ব্যবহার করার পারমিশন পাচ্ছেন না, তার মানে আপনাদের সিগন্যালের নামকে অলওয়েজ মেটাল 1 এর উপরে বসাতে হবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য মাস্ট। আর থিওরিতে যখন আপনারা আঁকবেন তখন কোনো কোনো সময় আপনাদের খুব ক্লামজি হয়ে যায় বলে আমরা আপনাদেরকে বলি যে যেখানে আপনার পলি আছে, যেহেতু পলিও আপনার মেটালের, কি লিখলাম সরি, পলিও আপনার মেটালের মতনই বিহেভ করে। সো এই জন্য থিওরিতে যেখানে পলি আছে সেইখানে আপনি পলির উপরে সিগন্যালটা লিখলেও ক্ষতি হবে না, বাট আসলে আইডিয়ালি ভালো হচ্ছে মেটালের উপরই লেখা। বাট যদি আপনি পলির উপরে লেখেন তাহলেও আমরা ধরে নিব ঠিক আছে। ঠিক আছে, সো আপনি যখনই কোনো সিগন্যালের নাম লিখবেন সেটা আইদার আপনি পলির উপরে লিখবেন অথবা বেস্ট হচ্ছে মেটালের উপরে লিখতে পারলে হচ্ছে বেস্ট হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন।
সকল প্রকার কিছু রেক্ট্যাঙ্গেল হবে, এটা অলরেডি বলেছি, এটা আপনারা জানেন, ফিচার সাইজ নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমরা রাইট, সো এইগুলা মোটামুটি বেসিক্স ছিল। এই বেসিক্স দিয়ে হচ্ছে এখন আমরা আঁকা শুরু করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কি বুঝতে পারছেন কি কি বলছি? এখন পর্যন্ত যা যা বলেছি সবই হচ্ছে একেবারে বেসিক্স, ফান্ডামেন্টালস। কোনো কিছু এখন লেআউট কিন্তু আঁকিনি, শুধু আঁকার ক্ষেত্রে কি কি লাগবে ওটার ক্ষেত্রে বললাম। তো এটা নিয়ে কারো কোনো কথা বুঝতে কোনো সমস্যা আছে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে বলেন। স্যার সমস্যা একটা নাই? কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের যে মেটাল ওয়ানটা মানে দেখিয়েছিলেন, আর সাথে আমাদের বলছিলেন এন প্লাস, এটার মাঝখানে একটা মেটাল লেয়ার কানেকশন থাকবে। এই হ্যাঁ, মেটালের যেই ম্যাটেরিয়ালটা, এটা কি এম ওয়ান এর যে ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়ালের হবে নাকি অন্য ম্যাটেরিয়াল হলেও সমস্যা নেই? অন্য ম্যাটেরিয়ালের সমস্যা নাই। সেম আমাদের এখানে মোট কথা ম্যাটেরিয়ালটা মেটাল হলেই হলো, ঠিক আছে। অবভিয়াসলি আমরা তো সার্কিট পার্সপেক্টিভে বলছি, সো এই জন্য আমি আপনাকে বললাম সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু একটা ডিভাইস ইঞ্জিনিয়ার শুনলে কিন্তু খেপে যাবে, কারণ সে কিন্তু সবসময় ওয়ার্ক ফাংশন চিন্তা করবে, বুঝতে পেরেছেন? সো ডিভাইস ইঞ্জিনিয়ার কিন্তু বলবে যে না, ব্যাপার আছে, কারণ তিনি তো ওয়ার্ক ফাংশন চিন্তা করবে। সো ওয়ার্ক ফাংশন যখনই ডিফার করে, মানে একটা মেটাল থেকে আপনি যখনই অ্যালুমিনিয়াম আর কপারকে একসাথে লাগাবেন কোন একটা জায়গায়, সেখানে আমরা সার্কিট পার্সপেক্টিভে বলি কোনো সমস্যা নাই। কিন্তু যখন ডিভাইস ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, তিনি কিন্তু বলবেন সমস্যা আছে, তিনি বলবেন এখানে ওয়ার্ক ফাংশন মিসম্যাচ করছে। সো ওখানে আমাদের ইভেন্চুয়ালি আমাদের ওই যে কিন্তু এখানে বেন্ডিং হবে। সো তখন একটা সমস্যার কথা তারা বলবেন, বাট সার্কিট পার্সপেক্টিভে এটা কোনো সমস্যা না, ঠিক আছে। সার্কিট পার্সপেক্টিভে আমরা বলি হচ্ছে একই কথা। সো ওখানে আমরা মেটাল হিসাবে কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টেন যে কোনো প্রকার বা গোল্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা এখানে ধরে নিচ্ছি যে একই ম্যাটেরিয়ালই আছে, একই মেটালই আছে। সো আমরা মোট কথা হচ্ছে কন্টাক্ট কাট করব ভার্টিক্যালি, উপরের লেয়ার থেকে নিচের লেয়ারের মাঝখানে, এবং সেখানে মেটাল ঢালবো। আমরা ধরে নিচ্ছি সবই একই মেটালই আছে, ঠিক আছে। আর আপনারা মনে রাখবেন, আপনারা যে ফাইলটা আঁকছেন, লেআউট যে ফাইলটা আঁকছেন, এই ফাইলটা আপনারা আঁকেন হচ্ছে GDS2 ফরম্যাটে। এটা আঁকেন GDS2 ফরম্যাটে। সো GDS2 হচ্ছে গ্রাফিক ডেটা সিস্টেম 2, ঠিক আছে, গ্রাফিক ডেটা সিস্টেম 2। এইভাবে আপনারা এই এই ফরম্যাটটা তো আঁকেন। সো আপনি যখনই আপনার লেআউটটা এঁকে ফেলার পরে এটাকে সেভ করবেন, দেখবেন সে GDS2 এই ফাইলটা সেভ করবে, GDS2 ফরম্যাটে সেভ করবে। আর GDS2 ফরম্যাটটা কিন্তু রিডেবল না, সো এটা একটা বাইনারি ফাইল পাবেন, এটাকে ডাবল ক্লিক করলে দেখবেন রিডেবল হবে না। সো GDS2 যদি আপনি রিড করতে চান, তাহলে কনভার্টার পাওয়া যায় ওপেন সোর্স, ওটা হচ্ছে GDT, টেক্সট ফাইলে কনভার্ট করে দেয়। আর আপনি যদি GDT ওপেন করেন, তাহলে দেখবেন যে আপনি যে রেক্ট্যাঙ্গেল গুলো আঁকলেন, GDTর মধ্যে ওই রেক্ট্যাঙ্গেল গুলোরই ইনফরমেশন দেওয়া আছে, শেপের ইনফরমেশন দেওয়া আছে, এবং এই শেপটার কি সাইজ, উইডথ, তার হাইট, আর হচ্ছে সে কোন লেয়ারে আছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে জিডিটির মধ্যে আপনি রিড করতে পারবেন। সো আমরা যদি কখনো কোনো লেআউট অটোমেটেড ওয়েতে এডিট করতে চাই, মানে অটোমেটিক লেআউট জেনারেট করতে চাই ভার্চুয়ালস ছাড়া, তাহলে কিন্তু আমরা কোডিং এর মাধ্যমে ওই জিডিটি ফাইলটাকে হচ্ছে এডিট করি। সো GDS2 কে ফার্স্টে কনভার্ট করি টেক্সট ফাইলে, তারপর আমরা জিডিটি ফাইলটাকে হচ্ছে পাই, ওইটাকে আমরা হচ্ছে মন মতন এডিট করি। সো লেয়ারের বিভিন্ন নাম্বার দেওয়া থাকে, আপনি যদি জিডিটি ফাইলের মধ্যে গিয়ে লেয়ারের নাম্বার যেখানে ছিল 3, ধরেন 3 বলতে ফর এক্সাম্পল সে যদি মেটাল 1 মিন করে, আপনি যদি 3 কে জাস্ট 4 করে ফেলেন, করে যদি তারপর সেভ করে এটাকে আবার GDS2 তে কনভার্ট করে ফেলেন, তাহলে আপনি কিন্তু এখন যখন এটাকে ভার্চুয়াসতে ওপেন করবেন, দেখবেন আপনার মেটাল 1 লেয়ারটা নাই, ওটা মেটাল 2 লেয়ার হয়ে গেছে। তার মানে এইভাবে কিন্তু অটোমেটেড ওয়েতে আমরা ইজিলি জাস্ট কোডিং এর মাধ্যমেই হাতে কলমে এডিট না করে হচ্ছে একটা লেআউটকে এডিট করে ফেলতে পারি। সো এই কাজগুলো কিন্তু অটোমেটেড টুলগুলো করে, ঠিক আছে। তো আমরা আজকে আর আঁকা শুরু করব না, সো কালকে বা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আঁকাটা শুরু করব। এই পর্যন্ত আপনাদের বেসিক্স টুকু যা দেখলেন, এটুকু আপনারা একটু মনে রাখেন। তাহলে আমরা কালকে হচ্ছে সরাসরি একটা বেসিক ইনভার্টার দিয়ে শুরু করব। সো আমাদের ইনভার্টার দিয়ে শুরু করেছিলাম স্কিমেটিকে, সো আমরা এখানেও একটা ইনভার্টার দিয়ে শুরু করব, ঠিক আছে। আজকে জাস্ট শুধু বেসিক বা ফান্ডামেন্টাল কি কি রুল গুলো লাগে বা কি কি জিনিস সামনে আসে ওগুলোর কথা বললাম। আর এইগুলোর করেসপন্ডিং আরো ডিটেইল কথাবার্তার জন্য আমি আপনাকে কিছু স্লাইড ওপেন করে দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ ক্লাসরুমে। ওগুলাতে আপনার আর বেশি অনেক হাবিজাবি কথা লেখা আছে, আপনার একটু রিডিং দিয়েন। ওই কথাগুলো পড়তে গিয়ে যখন বুঝবেন না, আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি মিন করেছে বা এটা কি মিন করেছে, ঠিক আছে। সো আজকে শুধুমাত্র কথাবার্তাই থাকলো, আজকে আর লেআউট আঁকলাম না। আমরা কালকে ক্লাস থেকে ইনশাআল্লাহ লেআউট আঁকা শুরু করব, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তা না হলে এই পর্যন্তই। আর যেহেতু এটা আমরা নিচ্ছি হচ্ছে এই ছুটির মধ্যে, তো এই জন্য এই ক্লাসগুলোর কোনো অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি না। আপনারা এটা করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কোনো ডাউট নাই। কিন্তু এটা অ্যাটেন্ডেন্স নেওয়াটা ঠিক হবে না, কারণ মানে তো ফোর্স করার কোনো স্কোপ নাই, সেজন্য অ্যাটেন্ডেন্স নিব না,
ঠিক আছে, প্রশ্ন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। স্যার এই স্লাইডগুলো স্যার দেওয়া হবে স্যার? হ্যাঁ, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু পরে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। কালকে ক্লাস কিন্তু মিস করেন না, কারণ লেআউট আঁকা শুরু করবো তো। প্রথম দিকে এগুলো আপনারা মোটামুটি অ্যাটেন্ড করলে পরে আর পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।